প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন হাসান জাহিদুর রহমান পিয়াল। ওনার বাড়ি ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সত্যনগর গ্রামে। উনি সিভিল ডিপার্টমেন্টে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করে বর্তমানে ওনার বাবার ব্যবসায় সহযোগিতা করছেন। আর যে ঘটনাটি উনি পাঠিয়েছেন সেটি আলতাফ নামের একজন গরিব জেলের সঙ্গে ঘটেছিল। সম্পর্কে ওনার দুঃসম্পর্কের ফুপা হন আর কি। আর এই যে আলতাফ মিয়া, ওনার বাড়ি হচ্ছে আঙ্গারিয়া গ্রামে। তবে এই আলতাফ মিয়া বিয়ের পর এই যে পিয়ালের যে গ্রাম সত্যনগর গ্রাম, এই সত্যনগর গ্রামে এই ঘরবাড়ি তুলে বউ বাচ্চা নিয়ে বসবাস করতেন। আর এই আলতাফ মিয়াকে এই যে পিয়াল, উনি কিন্তু সন্ধ্যার সময় মাছ ধরতে দেখতেন। অনেকবার এটা দেখেছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আর এই আলতাফ মিয়ার কাহিনীটা এই সত্যনগর, তারপর আঙ্গারিয়া গ্রাম, এখানে কিন্তু অনেকেই জানেন। আর ঘটনাটি ঘটেছিল 14 থেকে 15 বছর আগে। সত্যনগর গ্রাম সহ আশেপাশের গ্রামগুলোর বেশ পরিচিত মুখ এই আলতাফ মিয়া বা আলতাফ মাঝি। উনি দিনের বেলায় অধিকাংশ সময় নিজের বাড়িতে গৃহস্থলীর কাজ করতেন, আর সন্ধ্যা নামলেই মাছ ধরার জন্য নৌকা নিয়ে বের হয়ে যেতেন। এটা তার নিত্যকার একটা রুটিন। ঝড় বাদল যাই হোক না কেন, ওনাকে মাছ ধরতে বেরোতেই হবে। কারণ এই আলতাফ জেলের আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। একদিন মাছ না ধরলে বউ বাচ্চা নিয়ে খুব কষ্টে দিন কাটাতে হতো। তাই শীত গ্রীষ্ম ঝড় বাতাস যাই হোক না কেন, আলতাফ জেলের মাছ ধরতে যাওয়া কোনোভাবেই আটকানো সম্ভব ছিল না। এটা পেটের তাগিদেই করতে হতো, আর নেশাও ছিল বটে মাছ ধরাটা। ওর একটা ছোট্ট ডিঙি নৌকা ছিল, যাতে করে তিনি ওই খালে বিলে মাছ ধরতে যেতেন। আর মাছ ধরার সামগ্রী হিসাবে সাথে ওনার ঝাঁকি জাল, টেটা, তারপর একটা বড় লোহার দা, যেটাকে রামদা বলি, এটা নিয়ে যেতেন উনি। তো আলতাফ মাঝির বয়স ওই সময় ছিল 55 থেকে 60-এর মতো। তো এই আলতাফ মাঝি সন্ধ্যা 7টা কি 8টা, মানে যখন শীতকাল হয় তখন তো সন্ধ্যা 7টা মানে রাত, এশার আজান দিয়ে দেয়। আর গরমকালে সন্ধ্যা 7টার পর অনেক সময় মাগরিবের আজান দেয়। তো উনি ওই 7টা কি 8টার মধ্যবর্তী সময়ে উনি বের হয়ে যেতেন, আর রাত 12টা-1টার পরে মাছ ধরে বাড়িতে ফিরতেন। আর ওই মাছ থেকে নিজেদের খাওয়ার জন্য সামান্য কিছু রেখে বাকিটা সত্যনগর গ্রামে গিয়ে বিক্রি করে দিতেন। এভাবেই তার দিন কেটে যাচ্ছিল। এই আলতাফ মাঝির 3 ছেলে, যার মধ্যে একদম ছোট ছেলে, তার নাম হচ্ছে খাইরুল। তো এই খাইরুলকে মাঝে মাঝে এই আলতাফ মাঝি মাছ ধরতে নিয়ে যেত। উনি মাছ ধরা কাজটা করলেও সবাই তাকে মাঝি বলতো, আলতাফ জেলে বলতো না আর কি। তো এই যে খাইরুল, যে তার ছোট ছেলে, সবসময় তো তাকে নিয়ে সম্ভব হতো না, ছোট মানুষ সে। আর বাকি যে 2জন ছেলে ছিল তারা বেশ বড় ছিল, কিন্তু তারা ভিন্ন পেশায় যুক্ত থাকায় রাত জেগে বাবার সাথে আসলে মাছ ধরাটা ওদের পক্ষে সম্ভব হতো না। তো যাই হোক, প্রতিদিনের মতো বেলা শেষ হতে না হতেই আলতাফ মাঝি মাছ ধরতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো ওই দিন সে একাই যাবে আর কি। আর ওই দিন ছিল এমন একটা সময় যে প্রায় অমাবস্যা হবে এমন একটা সময়। মানে হচ্ছে এখনো অমাবস্যা লাগেনি, তবে চাঁদ বেশ ছোট হয়ে গেছে, মানে চিকন হয়ে গেছে। 2-4 দিনের মধ্যেই অমাবস্যা লেগে যাবে। যদিও এ নিয়ে আসলে আলতাফ মাঝির কোনো মাথা ব্যথা ছিল না, কারণ অমাবস্যা হলে মাছ নাকি একটু বেশি পাওয়া যায়। যাই হোক, এই আলতাফ মাঝি মাগরিবের নামাজ পড়ে বাড়ি থেকে কিছু খাবার সাথে নিয়ে এবং মাছ ধরার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে নিয়ে তার ছোট্ট নৌকায় উঠে গেল। আর তার ঘরের সামনে দিয়ে বয়ে যাওয়া একটা ছোট্ট খাল ছিল, ওই খালে নৌকা বাঁধা থাকতো। তাতে করেই প্রতিদিনের ন্যায় জীবিকার তাগিদে তিনি বেরিয়ে গেলেন। তিনি জানতেন তার এই কাজে টুকটাক বিপদ আপদ হতেই পারে, কারণ এই ধরনের কাজ অন্য যারা করে তাদের অনেকের সাথেই ছোট বড় মাঝারি টাইপের বিভিন্ন ধরনের ভয়ানক ঘটনা ঘটেছে। তার সাথেও টুকটাক যে ঘটেনি তা নয়। তো প্রথম দিকে সে এইসব বিপদের কথা ভাবলেও জীবিকার তাগিদে
এগুলো এখন আর ভাবতে পারেন না। আর দীর্ঘদিন যাবৎ এই কাজে জড়িত থাকার কারণে এগুলোতে তার অভ্যাস হয়ে গেছে, আর বয়সটাও বেড়ে গেছে। আর মাছ ধরার নেশা, এটা কিন্তু খুব মারাত্মক একটা নেশা। কোনো ভয় ডর কিন্তু এই নেশার কাছে তুচ্ছ। তো যে রাত্রে ঘটনা ঘটে, ওই দিনটা ছিল বুধবার, মানে বৃহস্পতিবারের রাত। বুধবার দিন চলে গেছে, মানে দিবাগত রাত চলে আসছে আর কি। এই আলতাপ মাঝি সত্যনগর গ্রাম দিয়ে বয়ে যাওয়া দুটি খাল, এদিক দিয়ে আসা যাওয়া করেন দুটি খাল, যা প্রায় পাশাপাশি অবস্থিত। এই দুই খালে মাছ ধরতেন তিনি। এর একটি খালের নাম স্থানীয়ভাবে বলা হয় ছোট খাল, আর আরেকটা খালকে বলা হয় বড় খাল। আর ওই আলতাফ মাঝির বাড়ি থেকে ছোট খাল ধরে উত্তর দিকে বেশ অনেক দূর, প্রায় 1 ঘন্টা নৌকা চালালে ছোট খাল আর বড় খাল আর অন্য আরেকটি খাল, এই 3 খালের একটা সংযোগ স্থল আছে, ওইখানে চলে আসতেন তিনি। আর ওইটা একটা মোহনা, আর এই মোহনা দিয়ে এই 3টা খালের যে কোনো একটাতে যাওয়া যেত। তো আলতাফ মাঝি নৌকা নিয়ে ওই মোহনার দিকেই যাচ্ছেন, আর ওনার ঝাঁকি জালে উনি মাছ ধরার চেষ্টা করছেন। তো বলে রাখা ভালো, ওই মোহনাটা যে জায়গায়, ওই জায়গা ঘিরে কিন্তু অনেক ঘটনা এখনো শুনতে পাওয়া যায়। এই যে পিয়াল ভাই যিনি ঘটনা পাঠিয়েছেন, উনি জানিয়েছেন যে ওনার চাচাতো ভাইরা এই মোহনার কাছাকাছি একটা জায়গায় গরুর ফার্ম দিয়েছিল, আর থাকার জন্য ছোট্ট একটি ঘর বানিয়ে রেখেছিল। ওখানে ওনার চাচাতো ভাইরা বসে আড্ডা দিত আর খামারের দেখাশোনা করত। আর দেখাশোনা করার জন্য একটা ছেলে রাখা হয়েছিল, ও রাতের বেলা এখানেই ঘুমাতো। খুব চমৎকার একটা পরিবেশ সেখানে। প্রবলেমটা হলো যে ওই ছেলেটা প্রায়ই কিছু না কিছু ভয়ের জিনিস নাকি দেখত। ভয়ানক যে ব্যাপারটা ঘটেছিল সেটা হলো যে এক সন্ধ্যার পর তার চাচাতো ভাইরা ওখানে বসেছিল, ওখানে বসে গল্প গুজব করছিল। রাত তখন আস্তে আস্তে গভীর হচ্ছে, তখন অনেক রাত হয়েই গেছে। গ্রামে তো আসলে 11টা, 11:30 বা 12টা মানে অনেক রাত। এত রাত হয়ে গেছে, তারা গল্প গুজব করতে করতে এরকম সময়টা পার করে ফেলেছেন। হঠাৎ করে দেখে মোহনার কাছাকাছি একটা জায়গায় কিছু একটা সাঁতার কাটছে, এবং দেখে মনে হচ্ছে না কোনো মানুষ, মনে হচ্ছে কোনো প্রাণী হবে। সাঁতার কাটতে কাটতে আস্তে আস্তে ওদের দিকে এগিয়ে এলো, কারণ ওরা তো আসলে মোহনার কাছাকাছি বসা। ওই জিনিসটা হঠাৎ করে ভেতর থেকে গম্ভীর শব্দে কথা বলে ওঠে। ওটা নাকি বলে ওঠে যে এখানে গরুর ফার্ম করার কারণে এদের অসুবিধা হচ্ছে, এটা নাকি ওদের থাকার জায়গা। গরু ময়লা আবর্জনা করে, তারপরে মানুষজন আসা যাওয়া করে, আলো জ্বলে, ওদের খুব অসুবিধা হয়। দ্রুত এখান থেকে যেন সবকিছু গুটিয়ে নিয়ে চলে যায়, তা না হলে কিন্তু অসুবিধা হবে। এটা শোনার পর ওরা তো খুব ভয় পায়, এবং এরপরেই রাত্রেবেলা ওরা কেউ আর ওখানে থাকতো না, আসতোও না। আর ওই গরুগুলো দ্রুত অন্যত্র বিক্রি করে দেওয়া হয় এবং ওই ফার্মটা ক্লোজ করে দেওয়া হয়। তো এরকম কিন্তু ব্যাপার ওখানে ঘটেছে তার আপন চাচাতো ভাইদের সাথে, যেটা এই পিয়াল ভাই জানিয়েছেন। একবার কি হলো যে ওই যেই মোহনা, ওই মোহনার সাথে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা এবং মোহনা মানে নদীর পার আর কি, যেটা ওই জায়গায়, এই দুই জায়গার মাঝখানে কিছুটা জায়গা রয়েছে। কারণ রাস্তা যখন করা হয়, রাস্তার পাশে তো কিছু জায়গা ফাঁকা রেখে তারপর রাস্তা করা হয়, তাই না? তো ওই জায়গায় হঠাৎ করে একটা বেড়ের সৃষ্টি হয়, বিশাল একটা গর্তের মতো। গ্রামের মুরব্বীরা বলেন ওই দিক দিয়ে নাকি ভয়ানক একটি পানির দেও চলাচল করে, এবং ওই জিনিসটা যাওয়ার ফলেই নাকি ওইখানে এমন একটা বেড়ের সৃষ্টি হয়েছে। স্থানীয় অনেক মুরব্বীরাই নাকি রাতের বেলা মাটির নিচ দিয়ে ওই মোহনার দিকে চলে যাওয়ার একটা শব্দ ওনারা দীর্ঘদিন ধরে শোনেন। তো এই সমস্ত বিষয় ওইখানে হরহামেশাই হয়। এখন কথা হলো, এই যে আলতাফ মাঝি বা আলতাফ মিয়া, এই আলতাফ মিয়া ওই মোহনার কাছে যখন পৌঁছায় তার নৌকা নিয়ে, তখন রাত প্রায় 12টা বাজে। আর গ্রামের রাত 12টা মানে তো অনেক রাত, এর তো আর বলার অপেক্ষা রাখে না। চারদিকে শুনশান, এক ভয়ঙ্কর নীরবতার মাঝখানে এই আলতাফ মিয়া যেন নৌকা নিয়ে হারিয়ে গেছে। অনেক দূর থেকে কুকুরের ডাক ভেসে আসছে, শেয়ালের ডাক ভেসে আসছে। উনি লোকালয় থেকে খুব বেশি দূরে না হলেও প্রায় 1-2 মাইল তো দূরে হবেই।
আর তার আশেপাশে শিয়ালের ডাক তো শোনা যাবে, এটাই স্বাভাবিক। তো আলতাফ মিয়া তার নৌকার বৈঠা ছেড়ে যখন মাছ ধরার কাজে মনোনিবেশ করবে, তখনই উনি লক্ষ্য করেন যে কাছেই নদীর পাড়ে দাঁড়িয়ে এক মহিলা তাকে ডাকছে। আর ওই মহিলা সরাসরি তাকে, আলতাফ, ও আলতাফ, আমাকে নদী পার করে দিয়ে যা, এইভাবে ডাকছে, মানে তুই তুই করে ডাকছে। এটা শুনে আলতাফ মিয়া বুঝতে পারে যে এটা কোনো মানুষ না, কারণ রাত বিরেতে গ্রামের মহিলারা এইভাবে বাইরে বের হয় না। আর রাত বিরেতে মাছ ধরতে আসলে এই টাইপের অশরীরীদের ঘটনা যে ঘটে, এই সমস্ত ব্যাপার উনি শুনে শুনে অভ্যস্ত। কিন্তু আলতাফ মিয়া একবার হলে ভাবে আসলে কি মহিলা তার পরিচিত কিনা, হতে পারে যে কোনো ভাবেই হোক এমন পরিস্থিতিতে পড়ে গেছে যার ফলে সে রাত্রেবেলা বাইরে বের হয়েছে, নদী পার হতে হবে তাকে। তো আলতাফ মিয়া কি করে, উনি নিরাপদ দূরত্ব বজায় রেখে খুব ভালোভাবে দেখছেন ওই মহিলাটাকে এবং ওই মহিলার গতিবিধি লক্ষ্য করছেন। ভালো করে দেখতে গিয়ে উনি দেখেন যে মহিলার চেহারাটা অস্পষ্ট, তার পরনে সাদা শাড়ি, মাথায় ঘোমটা দেয়া, যার কারণে চেহারাটা বোঝা যাচ্ছে না। তিনি আরো ভালো করে খেয়াল করেন যে তার যে দুটো পা, এই পা দুটো মাটিতে না, মাটির একটু উপরে ভাসছে, আর পা দুটো মনে হচ্ছে গরুর পায়ের মতো। তো উনি, আলতাফ মিয়া তো শিওর হয়ে গিয়েছে যে এটা কোনো মানুষ না, এটা খুব দুষ্টু প্রকৃতির কোন একটা অতিপ্রাকৃত জিনিস। তাই এই আলতাফ মিয়া সে ইচ্ছা করে ইগনোর করে তাড়াতাড়ি করে ওই জায়গা ত্যাগ করার জন্য নৌকা বাইতে থাকে। তখন ওই মহিলারূপী পিশাচটা তাকে অনুরোধ করে, আলতাফ মিয়া, তুই তো বুঝে গেছিস আমি কে, কিন্তু আমি তোর কোনো ক্ষতি করবো না, আমাকে পার করে দে, তুই ভয় পাস না, হ্যাঁ আমাকে পার কর, আমার খুব ইচ্ছে করছে নৌকায় চড়তে, তাই তোকে বললাম, আর তা না হলে আমার নৌকায় করে কিন্তু নদী পার হওয়ার দরকার হয় না। আয় আলতাফ, আমাকে একটু নৌকায় নে, তোর কোনো ভয় নাই, তোর মাছও আমি খাবো না, তোর কোনো ক্ষতিও করবো না, নিশ্চিন্তে থাক। আলতাফ মিয়া এসব শুনে ওই জায়গা ত্যাগ করার জন্য মরিয়া হয়ে নৌকা বাইতে থাকে, কারণ পিশাচের কথায় পিশাচকে তো নৌকায় উঠানো যাবে না। আর দোয়া কালাম সে তো তেমন জানতো না, তাই আল্লাহর নাম নিতে থাকে, বা যতটুকু কিছু জানে ভাঙা ভাঙা দোয়া কালাম সেগুলো সে পড়তে থাকে। কিন্তু ভয়ে সে সবকিছু ভুলে যাচ্ছিল, তার মাথা ঠিক মতো কাজ করছে না, আর কোন দিকে সে যাবে সে নিজেও বুঝতে পারছে না, মানে তার মাথা কাজ করছে না, সে ডানে যাচ্ছে না বায়ে যাচ্ছে, বাড়ির দিকে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, ছোট খালের দিকে যাচ্ছে না বড় খালের দিকে যাচ্ছে না অন্য খালটার দিকে যাচ্ছে, এটা তার মাথায় কাজ করছে না, মানে একরকম উন্মাদের মতো হয়ে গেছে। এই আলতাফ মিয়ার নৌকা বাবা দেখে ওই অশরীরটা রেগে যায়। সে কি করে, এক লাফে, ওই ডাঙা এসে দাঁড়িয়েছিল, এক লাফে নৌকায় চলে আসে, নৌকার উপর ধপাস করে এসে বসে এবং সে বলে, কিরে তুই তো আমার কথা শুনলি না, তোকে তো বললাম যে আমার নদী পার হওয়া আসলে দরকার হলে নৌকা লাগে না, নৌকা চড়তে ইচ্ছা করছিল তাই তোকে বললাম, তুই আমাকে এভাবে অবজ্ঞা করলি, তুই কি ভেবেছিলি যে আমি চাইলেই তোর নৌকা আসতে পারি না, এই যে আসলাম, তো তুই তো কাজটা ভালো করলি না, তুই আমাকে রাগিয়ে দিলি, আমাদেরকে রাগালে পরিণতি ভালো হয় না, এটা তো তুই জানিস, তোর তো বয়স কম হয় নাই, তুই তো ছোট মানুষ না, এইবার আমাকে রাগানোর পরিণাম তুই পাবি। এই বলে কি করে, ওই অশরীরটা আলতাফ মিয়া নৌকা উল্টে দেয়। তো নৌকা কি হয়, উল্টে গিয়ে ভাসতে থাকে, আর আলতাফ মিয়া পানিতে পড়ে যায়। আর ওই অশরীরটা আলতাফ মিয়াকে পানিতে চুবানো শুরু করে। আলতাফ মিয়া তো অনেক চিৎকার করছে, লোক ডাকার চেষ্টা করে, কিন্তু কাজ হয় না, কারণ এত গভীর রাত্রে এদিকে কেউ আসে না, আর আশেপাশে তো ঘর বাড়িও নাই। এমন অবস্থায় আলতাফ মিয়ার আর কিছু মনে নেই, উনি জ্ঞান হারিয়ে ফেলেন। তার জ্ঞান আসে 2 দিন পর। জ্ঞান ফিরে পাওয়ার পর সে নিজেকে আবিষ্কার করে তার ঘরের সামনে একটা কাঁচা বারান্দায়, তারই ঘর আর কি। তো সেখানে তাকে পাটির উপর শুয়ে রাখা হয়েছে, তার পাশে তার স্ত্রী বসা, কপালে জলপট্টি বেঁধে রাখা, তার সমস্ত শরীরে ব্যথা আর অনেক ক্ষত সৃষ্টি হয়েছে, আর তার ডান কান অর্ধেক কাটা। নিজেকে এই অবস্থায় দেখার পর তার মনে পড়ে তার সাথে কি কি হয়েছিল। তার স্ত্রী যখন দেখে তার জ্ঞান ফিরে এসেছে, তখন তার ছেলেদেরকে ডাকে,
আর একজন হুজুরকে ডাকতে বলেন, একজন মানুষকে আর কি, তিনি হুজুরকে ডেকে আনবেন। তো যাই হোক, আলতাফ মিয়া তার স্ত্রীর কাছে জানতে চান যে সে কিভাবে বাড়িতে আসলো। তার স্ত্রী তাকে জানান যে 2 দিন আগে যেদিন তার এমন বিপদ হয়েছিল, ওই রাতে বরকত আর এই বরকতের শ্যালক হাবিব তাকে নৌকায় করে বাড়িতে নিয়ে এসেছেন। বরকত সেও একজন জেলে, সেও আলতাফ মিয়ার মতো রাত্রে মাছ ধরতে যায়, তবে তার সাথে তার শ্যালক হাবিব থাকে। তো বরকতের কাছ থেকে এই আলতাফ মিয়ার স্ত্রী উনি শুনেছিলেন যে কিভাবে তারা এই আলতাফ মিয়াকে উদ্ধার করেছিলেন। তো আলতাফ মিয়ার নৌকা থেকে বেশ দূরে একটা খালে মাছ ধরছিলেন এই বরকত আর তার শ্যালক হাবিব। মাছ ধরতে ধরতে হঠাৎ করে কারো একটা চিৎকার তারা শুনতে পায়। বরকত এই আলতাফ মিয়ার গলা চিনতো, তো বুঝতে পারে যে এরা তো আলতাফ মিয়া, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। চিৎকারটা কোন দিক থেকে আসছে, দ্রুত মাছ ধরা বন্ধ করে ওই দিকে নৌকা নিয়ে ছুটতে থাকে। ওই মোহনার সংলগ্ন একটা জায়গায় তারা দেখতে পায় যে আলতাফ মিয়ার নৌকাটা উল্টে আছে। তার টর্চ লাইট মেরে দেখতে পাচ্ছিল আর কি, টর্চ লাইট ছিল। তো প্রথম দিকে সে বুঝতে পারে নাই যে নৌকাটা আসলে কার, কিন্তু আলতাফ মিয়ার কণ্ঠস্বরটা কিন্তু এখন তারা শুনছে না, শুরুতে শুনেছিল। চিন্তা করে এখানে নিশ্চয়ই আলতাফ মিয়া আছে বা অন্য কেউ বিপদে পড়েছে, কারণ চিৎকার শুনে তো হঠাৎ করে মনে হইতেই পারে এটা আলতাফ মিয়ার গলা, বা সেটা অন্য কারো তো হতে পারে। তো চারদিকে টর্চ মারতে থাকে আর খুঁজতে থাকে। কাছাকাছি একটা জায়গায় শুনতে পায় পানির মধ্যে কাউকে চুবালে যেমন শব্দ, এরকম শব্দ। এবং সে দেখে একটা মানুষকে, অদৃশ্য কিছু একটা পানির নিচে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। লোকটা বাঁচার জন্য হাত পা ছোটাছুটি করছে, কারণ আলতাফ মিয়াও তো খুব ভালো সাঁতার জানতেন। ওদিকে বরকত মিয়া বুঝতে পারে এটা আলতাফ মিয়া, আর আলতাফ মিয়ার সাথে কিন্তু বরকতের সম্পর্ক খুবই ভালো ছিল। দ্রুত ওইদিকে নৌকা চালাতে থাকে। কাছাকাছি এসে এই হাবিব আর বরকত দুজনেই পানিতে লাফিয়ে পড়ে, আলতাফ মিয়াকে উদ্ধার করে। তারা আলতাফ মিয়াকে অজ্ঞান অবস্থায় পায়। যখন তারা উদ্ধার করে তখন সে অজ্ঞান হয়ে গেছে। তারা যখন তাকে টাচ করেছে তখনই অজ্ঞান হয়েছে, নাহলে তো আগে অজ্ঞান হলে সে তো পানির নিচে তলিয়ে যেত। তো তারা কি করে, আলতাফ মিয়াকে উদ্ধার করে। আর আলতাফ মিয়ার যে নৌকাটা উল্টে ছিল, ডুবে যায়নি তখনও, তারা ওই নৌকাটাকে ওই উল্টো অবস্থাতেই আস্তে আস্তে তীরে টেনে নিয়ে আসে এবং দড়ি দিয়ে বেঁধে রাখে যাতে করে ওটা হারিয়ে না যায়। তারপরে আলতাফ মিয়াকে বাড়িতে নিয়ে আসেন। তো সব কিছু শোনার পর আলতাফ মিয়া বরকত এবং হাবিবকে অনেক কৃতজ্ঞতা জানায়। ওদিকে হুজুর আসেন, আলতাফ মিয়াকে ঝাড়ফুঁক করেন, কিন্তু আলতাফ মিয়ার জ্বর কমে না। আলতাফ মিয়াও ওই রাত্রে ঘুমায়, আর তখন স্বপ্নে দেখেন ওই যে নারী অবয়বটা তাকে উদ্দেশ্য করে বলছে, আলতাফ মিয়া রে, তোর ভাগ্যটা ভালো, ওরা এসেছে দেখে তোকে মারতে পারলাম না, কিন্তু সুযোগ পেলে আমি কিন্তু তোকে ঠিকই মেরে ফেলবো। এই বলে আলতাফ মিয়াকে নাকি স্বপ্নের মধ্যেই একটা সজোরে থাপ্পড় মারে ওই অশরীরীটা। আলতাফ মিয়ার ঘুম ভেঙে যায়, সে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে তার স্ত্রী সহ ছেলেপেলেরা এগিয়ে আসে, কি হয়েছে। তখন সে বলে যে এরকম ঘটনা, ওই অশরীরীটা স্বপ্নের মধ্যে আমাকে থাপ্পড় মেরেছে আর এই বলেছে। তখন বাসার সবাই বলে যে ও কিছু না, তুমি তো আসলে ভয় পেয়েছিলা, আজকে এই জ্ঞান ফিরলো, এখন ওই আতঙ্ক যায় না, এরকম স্বপ্ন মানুষ দেখেই থাকে, তুমি ঘুমাই যাও। তো উনি কিন্তু ঘুমান। সকালবেলা এই আলতাফ মিয়াকে দেখে তার বাড়ির সদস্যরা চিৎকার চেঁচামেচি শুরু করে, কারণ আলতাফ মিয়া আর বেঁচে নেই। আলতাফ মিয়ার চোখ খোলা ছিল, মনে হচ্ছে কিছু একটা দেখে ভয় পেয়েছে। আবার সে ঘুমের মধ্যেও ভয় পেয়ে মারা যেতে পারে। কিভাবে সে মারা গেছে এটা কেউ বলতে পারেনি। যেহেতু আলতাফ মিয়ার সাথে প্যারানরমাল একটি বিষয় ঘটেছিল, সে মারা যাওয়ার পর তার সন্তানাদিরা এই বিষয়গুলো নিয়ে আর কোনো ঘাটাঘাটি করেনি। এই কারণে করেনি, আবার যদি পিশাচটা তাদের ক্ষতি করার জন্য চলে আসে, এ কারণে মূলত তারা এই বিষয়টি নিয়ে আর মাথা ঘামায়নি। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সেই অর্থে, কারণ তার যে বড় 2 সন্তান ছিল তারা ওই রকম উপার্জন করতো না যেটা দিয়ে সংসার আসলে ওইভাবে চলে। মূল উপার্জনকারী আলতাফ মিয়াই ছিল। তো সে চলে গেল। পরিবারের সদস্যদের মানসিক অবস্থা কেমন হতে পারে এটা তো সবাই বুঝতে পারবেন, প্রিয় লিসেনার্স। তো আলতাফ মিয়া এভাবে মারা যায়। আসলে উনি কোনো ভয়ের কারণে মারা গিয়েছিলেন কিনা, বা ঘুমের ঘোরে সেই অশরীরটা স্বপ্নের মধ্যে এসে তাকে হত্যা করেছে কিনা, বা কি হয়েছে, এটা আসলে আর এটা নিয়ে কোনো অ্যানালাইসিস হয়নি। অ্যাকচুয়ালি কি কারণে মারা গেছে সেটাও জানা যায়নি। তো এটি ছিল ঘটনা। অসংখ্য ধন্যবাদ হাসান জাহিদুর রহমান পিয়াল ভাই।
আপনার চমৎকার একটি ঘটনার জন্য। আশা করছি এই ঘটনাটি লিসেনারদের কাছে ভালো লেগেছে, আর এটি একটি সত্য ঘটনা যেটা ওই গ্রামের অধিকাংশ মানুষই জানেন বলে আমাদেরকে জানিয়েছেন হাসান জাহিদুর রহমান। লিসেনার্স, আমি আলিফ, পাইওনিয়ার ডেন্টাল কলেজে পড়ছি, ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। সবার আগে জানাতে যাচ্ছি যে পাইওনিয়ারের যত সব স্টুডেন্ট আছে যারা এই প্রোগ্রামটি শুনছে তো রাতে, তাদের সবাইকে ধন্যবাদ, ইনক্লুডিং মাই টিচার্স, আমার ফ্যামিলি, আমার ফ্রেন্ডস। তাছাড়া স্পেশাল থ্যাঙ্কস টু সেজুতি, আনিকা এবং আকিব, তারা সবাই আমাকে ইন্সপায়ার করেছে এখানে গল্প বলার জন্য, মানে স্টোরিটা বলার জন্য। আমার পক্ষ থেকেও সবাইকে সবার জন্য অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ ভাই। সবার আগে আমি ঘটনাটি বলতে যাচ্ছি এখন। এটা হচ্ছে 2004 সালের ঘটনা। এটা হচ্ছে 20 জানুয়ারি। আমার বড় চাচি ওই দিন মারা যান আর কি। তো মারা যাওয়ার 3 মাস আগে উনি একটা অ্যাক্সিডেন্ট হয় ওনার সাথে একটা রাইফেল স্কোয়ারের সামনে। তো ওই অ্যাক্সিডেন্ট ওনার ডান হাতটা ভেঙে যায়। আচ্ছা, ডান হাতটা ভেঙে যাওয়ার কারণে ওনার একটা এক্সটার্নাল ফিক্সেশন লাগিয়ে দেয় ডক্টররা, ডান হাতে একটা লাগিয়ে দেয়। তো এখন আসলে মূল ঘটনায় চলে যাচ্ছি। ওই যেদিন মারা যান সেদিন আমি সারাদিনই বিজি ছিলাম কাজে। তো সন্ধ্যার থেকে দাফন শেষ করি। সন্ধ্যা 7টার পরে বাসায় আসার পর পুরো বাসাটাই থমথম একটা পরিবেশ বিরাজ করে। নর্মাল একটা মানুষ মারা গেলে যেরকম পরিবেশ বিরাজ করে সেরকমই বিরাজ করছিল আর কি। কিন্তু ওইটার সাথে একটা আলাদা অস্বস্তিকর ফিলিংস আমাদের ফ্যামিলির সবারই মানে হতে থাকে আর কি। পুরো বাসাটা একটা ঠান্ডা, মানে গরম পড়ে গেছিল তখন, জানুয়ারি মাসের 20 তারিখ, প্রায় গরম পড়ে যাচ্ছে আর কি। তো প্রচন্ড, মানে অত ঠান্ডাও না আবার অত গরমও না, একটা কেমন একটা ফিলিংস লাগছিল সবার মনের ভিতরে আর কি। তো আমাদের বিল্ডিংটা 5 তলা, নিচতলায় আমার বড় চাচি থাকতেন, আর আমরা থাকতাম 4 তলায়। তো বড় চাচার ওই দিন খুব খারাপ লাগছিল আর কি, অস্বস্তিকর ফিলিংস লাগছে। তো সে বলেছে যে আমি আজকে আমার বাসায় থাকবো না, আমি আজকে তোমাদের বাসায় থাকবো। তো সে আমাদের বাসায় 4 তলায় চলে আসে। তো নিচতলা রেডি, মানে হুজুরদেরকে বলা হয়েছিল যে নিচতলায় কোরআন শরীফ পড়ার জন্য আর কি। আচ্ছা, তো সে 4 তলায় চলে আসে। সন্ধ্যা 7টার পর থেকে এরকম সবারই বলছিল যে আমাদের তো ভালো লাগছে না, কেমন জানি লাগছে। তো এমন অবস্থা যেমন হচ্ছিল যে ওই এলাকায় কেউ নাই, বাট এরকম তো হওয়ার কথা না, একেবারেই কথা না। মনে হচ্ছে কেউ নাই, এই বাসাটা পুরোটাই খালি, আমরা একাই 4 তলায় সবাই আছি। তো আমাদের অনেক আত্মীয় স্বজন যেহেতু মারা গেছে, অনেকেই এসছে আর কি বাসায়। তো সবাই পরিবেশটাই থমথমে ছিল, পুরো পরিবেশটা থমথমে। তো সবাই থাকবে আমাদের বাসায়, এরকমটা মানে ফিক্স হয়েছে আর কি, আমাদের বাসায় থাকবে 4 তলায়। তো 10টার পরে প্রচন্ড শোষ শব্দ, প্রচন্ড, মানে এরকম শোষ শব্দ যে আমার জানালাগুলো বাড়ি খাচ্ছিল, ছাদের দরজা খুলছে আর বন্ধ হচ্ছে। তো আমরা এটা নর্মাল কন্ডিশনেই নিয়ে নিই, কারণ কেউ তখন বাইরে দেখেনি আসলে ঝড় এসছে কিনা। তো আমি এই শোষ শব্দটা পাওয়ার পরে বারান্দায় যাই। বারান্দায় যাওয়ার পর দেখি যে একটু গাছের পাতা নড়ছে না, আকাশে চাঁদ, তারা পুরোই ক্লিয়ার আকাশ, ঝড়ের তো কোনো কোয়েশ্চেনই আসে না, একেবারেই না। তো শোষ সাউন্ড মানে কন্টিনিউ করছে। তো আমি রুমে চলে যাই, সবাই তসবি পড়ছিল, কোরআন শরীফ পড়ছিল, সবাই সূরা কালার মধ্যে ছিল আর কি। আচ্ছা, তো রাত 12টার পর সাউন্ড আরো বেশি বেড়ে যায়। আচ্ছা, প্রচন্ড সাউন্ড, মানে তখন মানে কি মনে হচ্ছিল যে মানে কেমন একটা ভয় লাগছে, যে একটা মানুষ মারা যাওয়ার পর মানুষ অতটা ভয় পায় না, আমরা তখন আরো বেশি ভয় পেয়ে গেছিলাম। সাউন্ড আরো বেশি গভীর হচ্ছে আর কি, শোষ সাউন্ডটা, বাতাসটা বেশি। তো 12টার পর থেকে একটা সাউন্ড পেলাম। আমি 1টার দিকে ঘুমাতে যাই, প্রায় 1টা বাজে ওই সময় আমি ঘুমাতে চলে যাই। তো আমি যে রুমটাতে ঘুমাবো ঠিক করেছিলাম ওইটা আর কি আপনার সিঁড়ির করিডোরের সাথেই। আচ্ছা, সিঁড়ি থেকে ডিরেক্ট রুমে আমার রুমে যাওয়া যায়। আচ্ছা, তো আমি শুয়ে পড়েছিলাম ফ্লোরিং করে শুয়েছিলাম, আমার সব কাজিনরা একসাথে ফ্লোরিং করে শুবো, এরকম প্ল্যান ছিল আমাদের। তো শুয়ে পড়ি, আমি 1টার দিকে যথারীতি শুয়ে পড়ি। 1:20 এমন সময় নিচ থেকে কে যেন উপরে উঠছে, খুব মোটা একজন মানুষ। আমি আগে বলে রাখি, আমার চাচি মারা যাওয়ার আগে 3 মাস আগে যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন সে মোটা হয়ে গিয়েছিলেন অ্যাক্সিডেন্টের পরে, আর ওনার অনেক ধরনের অসুখ ধরা পড়ে, যার ফলে 3 মাস পরে উনি মারা যান। তো একটা মোটা মানুষ নিচ থেকে উপরে উঠছে এবং খালি পায়ে উপরে উঠছে। নিচ থেকে উপরে উঠার পরে আমি ভাবলাম যে এটা সম্ভবত 5 তলার ভাড়াটিয়া হবে। আচ্ছা, তো ভাড়াটিয়া হলে এরকম হতেই পারে। তো আবার দেখলাম উপর থেকে নিচে নামছে,
তো আমি ভাবলাম যে হয়তো কলাপসিবল গেট খোলা, সে বলেন লাগাতে গেছে। আচ্ছা, কিন্তু না, আবারও 10 মিনিট পর সে নিচের থেকে উপরে উঠছে। এবার স্টেপটা একটু বেশি তাড়াতাড়ি আগে যেতে ফাস্ট, নিচের থেকে তাড়াতাড়ি উপরে উঠে গেল। আমি ভাবলাম হয়তো কলাপসিবল গেট লাগিয়ে উপরে উঠে যান, কিন্তু না, আরো 10-15 মিনিট পরে এই সাউন্ডটা আরো বেশি গভীর হতে থাকে। খালি পায়ের তালুতে যদি কেউ পাড়া দেয় ফ্লোরে, এটা ফ্লোরিং করার পরে আমি শুয়ে যে সাউন্ডটা পেয়েছি, যে প্রথম ধুম ধুম সাউন্ড, নিচের থেকে উপরে উঠছে, উপর থেকে নিচে নামছে। এবার আরো স্পিড বেশি বেড়ে গেল। দুটার পরে মনে হচ্ছে যে এক একটা স্টেপ সে 3টা-4টা করে নিচ্ছে, সিঁড়ির স্টেপ গুলা। এখন আমি এটা আমার ফ্যামিলির সবাই শুনতে পায়, সবাই, তার মানে একজনের মনের ভুল এটা নয়। তো সবাই সাউন্ডটা শুনতে পায়, এবং আমি মাকে গিয়ে জিজ্ঞেস করি, মা এই সাউন্ডটা কেন আসতেছে? মা বলে যে তুমি এত কিছু খেয়াল করো না, সম্ভবত কোনো ভাড়াটিয়া হবে। কিন্তু আমার মন তো আর সায় দেয় না, আমি বাবাকে গিয়ে জানাই ব্যাপারটা। বাবা বলে যে আচ্ছা ঠিক আছে, আমি দেখি। সে দরজাটা খোলে, যখন সাউন্ডটা এর পরের বার সাউন্ডটা হয়, সে দরজাটা খোলার পর দেখে যে গ্রিল কাঁপছে। কি ব্যাপার? সে করিডোরে লাইটটা জ্বালায়, জ্বালানোর পর উপরে এবং নিচে তাকানোর পর কোনো সাউন্ড পায়, কাউকে দেখে না সে, আর ছাদের দরজাটা সে লাগিয়ে দেয়। এরপর আবার সাউন্ডটা হয়, এবং সাউন্ডটা এবার আরো বেশি। তাড়াতাড়ি গেল, তাড়াতাড়ি নিচে নামলো। সে তখন আরো বেশি ভয় পেয়ে যায়। সে বাবা নিচে গেল, নিচে গিয়ে দেখলো কলাপসিবল গেট কি খোলা না লাগানো, দেখলো যে কলাপসিবল গেট পুরোই লাগানো। তো নিচে যারা কোরআন শরীফ পড়ছিলেন, সেখানে অনেকগুলো হুজুর ছিল, 3-4 জন হুজুর, বড় হুজুর আর ছোট হুজুররা যারা কোরআন শরীফ পড়তে হাফেজ যারা থাকেন। তো ওনারা বলল যে আপনি ঘর থেকে বের হবেন না, এখন ঘরে বসেই আল্লাহ বিল্লাহ করেন। একটা মানুষ মারা গেছে আজকে এখানে, সবাই ভয় পেতেই পারে। হুজুরাও সাউন্ডটা পায়, এটা আমি পরে জানতে পারি। আচ্ছা, তো আমি উপরে চলে যাই, আমার বাবা উপরে চলে আসে। তো আমি বাবাকে জিজ্ঞেস করলাম কি হলো? বলে যে না, শুয়ে থাকো তোমরা, কোনো ভয় কিছু নাই, কিছু না। বাবা ছাদের দরজাটা কিন্তু লাগিয়ে দেয়। ওকে। তো এরপরে আবার যে দরজাটা শব্দ করছিল সেটা তিনি লাগিয়ে দিয়ে তারপরে দরজাটা লাগিয়ে দিয়েছেন ছাদে। তারপর আমার থাকলাম 4 তলায়, ছাদ হচ্ছে 5 তলা, একদম 6 তলায়। তো সে দরজা লাগিয়ে দিয়ে চলে আসে ঘরের ভিতরে, তা আগেই লাগিয়ে দিয়েছিল। তো সে যখন নিচ থেকে উপরে এসে সিগারেট খেয়ে উপরে এসে দরজা লাগিয়ে দেয়, কিন্তু আমি সাউন্ডটা আবার পাই, এবার আরো বেশি। একজন মোটা মানুষ দৌড়ালে যা হয়, ধাম 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 ধাম, যে সিঁড়িটা সে ফাটিয়ে ফেলবে। গ্রিল তো কাঁপছেই স্টিল। বাবা এবার ডিটারমাইন্ড যে না, আমি এবার দরজা খুলে দাঁড়িয়ে থাকবো, দেখি কি হয়। সে 10 মিনিট দাঁড়িয়ে থাকার পরে দেখে যে গ্রিল কাঁপছে, কিন্তু কোনো মানুষের কোনো চিহ্ন সে দেখতে পায় না। জিন বুঝ হলে কিন্তু একটা চিহ্ন রেখে যেতে পারে, কিন্তু না, সে কিচ্ছু দেখে না। দরজা খুলে স্টিল দাঁড়িয়ে আছে, এবং সাথে আমিও চলে আসি, আমার কাজিনরাও চলে আসে। অ্যাকচুয়ালি কি হচ্ছে বাসার ভিতরে, কিন্তু না, এই গ্রিল তো থামা বন্ধ হচ্ছে না। গ্রিল যেরকম ভাবে কাটছে, আমাদের গ্রিলটা আবার পুরোই গ্রিলের তৈরি, অনেক গ্রিল থাকে উপরে কাঠ লাগানো থাকে, শক্ত থাকে, কিন্তু এটা পুরোটাই গ্রিলের তৈরি, ভালোভাবে মুভ করছে। আচ্ছা। তো আমরা সবাই প্রায় ভয় পেয়েই যাই ওই জায়গায়, ওই সময় আমাদের হার্টবিট বাড়তে থাকে। মানুষ মারা গেছে ওই বাসায়, একটু মানুষটা একটু থমথমে পরিবেশ থেকে আলাদা পরিবেশে যেতে চায় মানুষ মারা যাওয়ার পরে, না একটু ভুলে থাকার চেষ্টা করে। রাইট। কিন্তু না, আমরা ভুলতে পারছিলাম না, অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে, যার সাউন্ড আরো বেশি বাড়ছে। এমন সময় আমার ছোট ভাই আকিব, সে মার সাথে শুয়েছিল। মার রুমটা আমার রুম থেকে আরেকটা রুমে পড়ে। তো সিঁড়ির কামড়ার যে সাউন্ডটা, সেটা তো মা শব্দ ওই সময় যাচ্ছে পাচ্ছিল না, কিন্তু আমার মা যখন রুমের পাশ দিয়ে হাঁটে যাচ্ছিল, তখন সে সাউন্ডটা আগে পায়। তো আমার ছোট ভাই পেট ব্যথা করছে তার প্রচন্ড। তো সে বলে যে আমি পানি খাবো। ও পানি খেয়ে আসার পরে সে যখন শুবে মার সাথে, আমার মা ওই দিন ফ্লোরিং করে শুয়েছিল। তো আমাদের যে জানালাটা, মার রুমের জানালাটা, এটা হচ্ছে আপনার দক্ষিণ পাশের, বাড়ির দক্ষিণ পাশে। আচ্ছা। তো ভাই শুবে, দাঁড়িয়ে মাটিতে শুবে, এমন সময় দেখে যে একটা ইমেজ, কিন্তু ওখানে কোনো মানুষ না, ওটা মানুষ না, মানুষের কোনো শেপ না, সাদা একটা ইমেজ, যার সাথে একটা গ্রিল আছে। আচ্ছা। যার সাথে একটা গ্রিল আছে, গ্রিলটা রাউন্ডেড গ্রিল, এবং আমার চাচির হাতে যে গ্রিলটা ছিল সেটাই, সেই গ্রিলটাই, সেই রকম গ্রিলটাই, যেভাবে বাঁকা হয়েছিল, যে যে শেপে বাঁকা হয়েছিল সেভাবেই গ্রিলটা। তো আমার ভাই সাথে সাথে মাকে দেখে, মা দেখো এটা কি, মা দেখো এটা কি। আমি তো, ও তখন ক্লাস 2-তে পড়ে, ও কাঁপছে, হাত কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে গেছে। তো মা বলে কি, কোথায়? তো মা পর্দাটা সরিয়ে দেয়। আমার মা হয়তো বা কিছু আন্দাজ করেছে কিনা, আমাকে কিছু বলে নাই, কিন্তু সে বলে যে তুমি শুয়ে পড়ো দরজা। ও কাঁথা মুড়ি দিয়ে পরে ঘুমিয়ে যায়। আচ্ছা। ফজরের আজান দেয় 4টা 15 বা 16-তে। তো এরপর থেকে
ওই সময় শব্দ কিন্তু হচ্ছিল, সিঁড়ির মধ্যে শব্দ হচ্ছিল, সাথে সাথেই আজানটার সাথে সাথেই শব্দটা চলে যায়। এবং আপনি একটা কথা বলেছেন আপনার বাবার সামনেও জিনিসটা ঘটছিল। বাবা তো দাঁড়িয়ে ছিল, একদম তার সামনেই ঘটছে, গ্রিল কাঁপছে, সে দরজা খুলে দাঁড়িয়ে আছে। মানে হ্যাঁ সেটাই, মানে যদি কোনো মানুষ হতো বা কিছু যদি কেউ যদি ঝাঁকাতো গ্রিলটা বা কেউ যদি ধাক্কা দিত তাহলে উনি দেখতে পেতেন ওনার সামনেই ঘটছে ব্যাপারটা। আমাদের ভাড়াটিরা সবাই ঘুম ছিল, সবাই ঘুম। রাত তখন 2টা 2:30 বাজে, আর তারাও তো জানে এই বাসায় একজন মানুষ মারা গেছে, তারা চাবি তাড়াতাড়ি ঘুমিয়ে ফেলতে। তো ওইটার মানে ফজরের আজানটা দিল, রাসূল ভাই বিশ্বাস করবেন না, দেওয়ার সাথে সাথে শব্দটা ভ্যানিশ, একদম সব চুপচাপ আগের মতো একদম, কিন্তু থমথমে ভাবটা থেকে যায় তখন পর্যন্ত। তো সবাই তখন ফজরের নামাজ টামাজ পড়ে আস্তে আস্তে যখন একটু আলো হতে থাকে তখন সবাই ঘুমাতে যায়। এরপর থেকে 3 দিনের মিলাদ হলো। 3 দিনের মিলাদ হওয়ার পরে মানে এরপরে এই যে বাকি যে 2 দিন গেল 3 দিনের মিলাদের আগে, সেই 2টা দিনও কি সেই 2টা দিন আমরা ভয়ে ছিলাম, বাট এরকম কোনো অ্যাক্টিভিটিস আমরা খেয়াল করিনি। কি মনে হয় আপনাদের যে ইমেজটা দেখেছিলেন সেটা কি মানে মনে হয়? ইমেজ মানে কি একটা পর্দা, সাদা পর্দা জানালার পাশে, জানালার পর সাদা পর্দা। এটা কিভাবে বুঝাবো আমি, মানে একটা মানে আয়নার মধ্যে যদি একটা সাদা কাপড় দেখেন সেরকম, এবং সাথে ওই এটা মানে গ্রিলটা যে লেগে আছে ঠিক তা না, গ্রিলের একটা ইমেজ আসছে এখানে। আচ্ছা, সেটা আমার ভাই যেভাবে বললো যে ভাইয়া একটা কাপড় নড়তেছে। ওকে, সো এখন যারা শুনছেন এই ঘটনাটা তারা ইচ্ছা করলে এই মুহূর্তে আপনার জানালার বাইরে একবার পর্দাটা সরিয়ে দেখতে পারেন যে এরকম কোনো ইমেজ দেখতে পান কিনা, বা ভালো হয় কিন্তু একবার তাকে চেক করে নিলেন যে এরকম কোনো কিছু আছে কিনা বা কোনো ইমেজ চারপাশে আছে কিনা। আসলে সত্যি কথা বলতে কি যে হঠাৎ সবচেয়ে বেশি ভয় পাবেন যদি হঠাৎ করে ঘুম ভেঙে যায় এবং সেই সময় দেখেন যে ঘরের মধ্যে এরকম একটা ইমেজ। হ্যালো রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটি নিয়ে আসছি আপনাদের মাঝে, এই ঘটনাটি একটি মাছ ধরা কেন্দ্রিক ঘটনা। তো তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি এমডি নাহিদ আপনাদের সাথে আছি। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে নিয়ে আসছি আপনাদের জন্য সেটি একটি মাছ ধরা কেন্দ্রিক ঘটনা। এই ঘটনাটিতে একজন জেলের যে অপমৃত্যু হয়, সে মৃত্যুর পুরো ঘটনাটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। তো আপনারা অবশ্যই পুরো ঘটনাটা শোনার অনুরোধ থাকবে আপনাদের মাঝে। তো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আজ থেকে প্রায় 20 বছর হয়ে যাবে এই ঘটনাটা ঘটছে। সো উনি আমাকে বলছে যে ঘটনাটি সে আমার আঙ্কেল হয়। তিনার ঘটনাটি আমি সংগ্রহ করছি আপনাদের জন্যই, কারণ আমি প্রতিনিয়তই কিন্তু এই ভূতপ্রেমের সদস্য, আমি ভূতপ্রেমের ঘটনা শুনি। সো ভাবলাম যে আজকে একটা আমিও ঘটনা বলি। সো সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আঙ্কেল আজ থেকে প্রায় 20 বছর আগে সেদিন মাছ ধরতে গেছেন। সেদিন রাতটা ছিল পূর্ণিমা রাত। তো স্বাভাবিক প্রতিনিয়তই যেরকম করে মাছ ধরে সেরকম করে তিনি প্রস্তুতি নিয়ে নৌকা নিয়ে হাতে রিকেল, টর্চ লাইট, যাবতীয় যা যা মানে মাছ ধরার যা যা জিনিস লাগে সব কিছুই নিয়ে তিনি রওনা দিচ্ছে আর কি। তো তিনি রওনা দেওয়ার পরে সেদিন রাতটা ছিল পূর্ণিমার রাত, আর রাতটা ছিল কালো ঘন জ্যোৎস্না রাত। সো তিনি যখন নদীতে যাওয়ার পরে দেখতে পায় যে নদীটা একদম শীতল, মানে দেখলেই মন ভরে যায় এরকম একটা নদী। সেদিন হঠাৎ করে দেখতে পেলেন যে নদীর অবস্থাটা খুবই ভয়ানক একটা পরিস্থিতি হয়ে গেছে। মানে আঙ্কেল ভাবতেও পারে নাই যে এরকম পরিস্থিতির মাঝে আঙ্কেল পড়বে, বা এরকম কিছুই ভাবতে পারে নাই সেদিন। মানে সেদিন উনি পরে ভাবলেন যে বাসায় তো চাল ডালও নাই, আজকে মাছ ধরাই লাগবে কিভাবে হয় হোক। তো সেদিন উনি মাছ ধরার জন্য নদীতে নামে, নৌকাটা নেওয়ার পরে তিনি আরেকজনকে ডাকছিলেন কিন্তু সে আসে নাই সেদিন। তো তিনি একাই যাওয়ার পরে নৌকাটা এক সাইডে একটা কালো পুকুর আছে, নামে কালো পুকুর নাম নদীটার, সেইখানে যাওয়ার পরে মানে একটা খাল, ওই সাইডে একটা খাল ছিল, ওই সাইডের খালটায় নাকি প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। তো সেই খালে গেছে পূর্ণিমার রাতে ওই খালে মাছ ধরতে যে উনি যে এরকম পরিস্থিতির মাঝে পড়বে সেটা ওনার ভাবনাই ছিল না। তো মাছটা ধরার জন্য গেছে, যাওয়ার পর ওই জায়গাটা যখনই ওই খালে গেছে, খালে যাওয়ার পরেই হঠাৎ একটা করে আওয়াজ শুনতে পাচ্ছে। উনি ভাবতেছে হয়তো জঙ্গল আশেপাশে আছে, সেগুলোর থেকে হয়তো কোনো পশুর বা
কোনো একটার আওয়াজ হতে পারে। সো এটুকুই ভাবতেছে উনি। সো ওইটা ভেবে উনি ওগুলোতে কান দিলেন না। সো পরবর্তীতে কি করলেন, উনি জালটা সাজালেন। জালটা সাজানোর পর জালটা যখনই নদীতে ফালানোর পর তিনি দেখতে পাইতেছে যে নৌকার নিচ থেকে কিছু একটা আওয়াজ শুনতে পাইতেছে। কেউ হয়তো কান্নার আওয়াজ শুনতে পাইতেছে। এই কান্নার আওয়াজ ভেসে আসাতে তিনার শরীর পুরো ঘেমে যাচ্ছে, মানে অবস্থা খুবই শোচনীয়, খারাপ। তিনি ভাবেন নাই যে এরকম একটা পরিস্থিতি হবে বা এরকম কোনো কিছুই ভাবতেও পারেন নাই। সো তিনি আওয়াজটা শুনতে পেয়ে ভাবলেন যে হয়তো কেউ পানিতে পড়ে গেছে বা কি। সেটা দেখে উনি মানে জালটাকে দ্রুত টেনে তোলার চেষ্টা করতেছে এদিক দিয়ে, আবার কারণ জালটায় প্রচুর পরিমাণের মাছ আটকেছে। এই মাছগুলো মানে জালটাকে ছেড়ে দিলে মাছগুলো বেরিয়ে যাবে, এই জন্য উনি জালটাকেও ছেড়ে দিচ্ছেন না। এই আওয়াজটাকে উনি উপেক্ষা করে জালটাকে কোনো রকমে নৌকাতে ফেরার পরে দেখে যে প্রচুর পরিমাণে মাছ উঠছে। এরকম মাছ ওনার জীবনে কখনো ওঠে নাই। সো তিনি এরকম মাছ দেখে তার তো খুশিতে আত্মহারা। তিনি কি করবেন যে আজকে তো হয়তো অনেক মাছ পাইলাম, তো এখন চলে যাব বা আর একটা খেয়েও দেই, হয়তো আরও মাছ পেতে পারি। সো ওই কথা ভেবে উনি যখনই জালটা ছুড়বে, এই ছোড়ার পরেই হঠাৎ করে একটা কালো পিশাচ নদী থেকে ভেসে আসলো। সেটাকে দেখে আঙ্কেল পুরো একদম গা শিঙুড়ে গেছে এবং মাছগুলোকে নদী লাফালাফি শুরু করছে। মানে প্রচণ্ড পরিমাণে একটা খারাপ পরিস্থিতি হয়ে গেল ওইখানে। তো তারা কি করলেন, সো এদিক ওদিক দেখতেছে যে সাইডে কেউ নাই। আর আসার সময় তিনি দেখতে পারছেন যে একটু দূরে কিছু লোক মাছ ধরতেছিল এবং আর উনি এই খালের দিকে আসছে। এই খালের দিকে সাধারণত কেউ মাছ ধরতে আসে না। তো সেদিন উনি হঠাৎ করে ওই খালে মাছ ধরতে গেছেন। তো এই বিষয়টা উনি জানতেন না যে এই খালের যে এরকম একটা পরিস্থিতি বা এরকম কিছু। তো তিনার ওখানে ওই পিশাচটা আসার পরে আঙ্কেল তো পুরো ভয়ে কাতর, কি করবে উনি এখন। তো পরবর্তীতে উনি ভাবলেন যে এখন কি করা যায়। সো উনি আবার এক কাজ করলেন যে ওখানে সুরা বলতেছে, সুরাগুলো যে বলবে ঠিক মতো সেই সুরাগুলো বলতেও পারতেছে না, কারণ যে ভয় পাইছে। এই ভয়ের সময় যে কোনো লোক যদি কোনো কিছু মুখস্থ থাকে বা এরকম থুতুপুতু লাগে যাবে, এটা একটা স্বাভাবিক ব্যাপার। তো তিনার ক্ষেত্রেও এই কাহিনীটাই হয় যে উনি একটা সূরা বলবে, সেই সূরা বলার ওনার ওয়েটাও নাই, মানে বলতে পারতেছে না, একটা পরিস্থিতির খুবই খারাপ। তো তিনি কি করলেন, সরাসরি একদম ওই জিন মানে যে ইয়াটা আসছে ওটা থেকে একটা আওয়াজ আসতেছে পিশাচের থেকে। এই পিশাচ বলতেছে যে তুই যে মাছগুলো পাইছিস সেগুলোর অর্ধেক ভাগ আমাকে দিয়ে দাও, কারণ এই মাছগুলোর মালিক হলাম আমি, তুই এখানে মাছ ধরতে আসছিস কেন। এরকম করে যখন বলছে, আঙ্কেল ভাবতেও দেরি করে নাই যে এটা একটা পিশাচ আর এ আমার কাছ থেকে মাছগুলো কেড়ে নিতে আসতে। আঙ্কেল তো কোনোভাবে মাছগুলো দেবে না, এরকম একটা পরিস্থিতি, সাহস দেখাতে চেষ্টা করতেছেন যে সূরা পড়বে। এবং সেখান থেকে উনি জালটা ওখানেই ফালাইয়া নৌকাটা নিয়ে দ্রুত আসার চেষ্টা করলেন। যখনই দ্রুত আসার চেষ্টা করছেন তখনই উনাকে মানে পাড়ের কাছাকাছি আসছে, সেই সময় আর কি তাকে তিনি হঠাৎ পানিতে পড়ে যায় আর জালটা নৌকাটা উল্টে যায়। উল্টে যাওয়ার পরে তিনি কি করেন, আবার সাঁতার কেটে কোনো রকমে ওখান থেকে বেঁচে ফেরে। কিন্তু এই বেঁচে ফেরাটা, তিনি যদিও বেঁচে ফেরে ওখান থেকে এসে বাসায় এসে সবাইকে এরকম বিষয়গুলো খুলে বলে, কিন্তু তিনার যে অবস্থা বা পরিস্থিতি ছিল, তিনি বাঁচার মতো একটা পরিস্থিতি ছিল না। তিনাকে সাথে সাথে হসপিটাল নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে বলে যে ইনার অবস্থা খুবই খারাপ, আপনারা এরকম রিপোর্টগুলো দিছে, রিপোর্টগুলো চেক করে আসেন। তো রিপোর্টে কোনো কিছু ধরা পড়ে নাই। পরে বললো যে আচ্ছা ঠিক আছে, আপনারা যেহেতু এরকম পরিস্থিতি আপনারা কবিরাজের শরণাপন্ন হন।
তো পরবর্তীতে তারা সাথে সাথে কবিরাজকে ফোন দেয় এবং তাদের বাসায় ডাকে এবং কবিরাজের সাথে কথা বলে। কবিরাজ বলে যে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি। তো কবিরাজ আসে বলে যে এনার তো অবস্থা খুবই খারাপ, বাঁচানো যায় কি না জানি না, কারণ এনার যে পরিস্থিতি, হার্টের অবস্থা খুবই খারাপ, কারণ হার্টের দিকে এনাকে আক্রমণ করা হয়েছে। তারপরে আমি চেষ্টা করতেছি, বাট বাকিটা আল্লাহ ভরসা। এরকম করে বলে কবিরাজ চিকিৎসা দিতেছে, কিন্তু একটু সুস্থ হওয়ার পরের দিন হঠাৎ করে আঙ্কেল আর বেঁচে নাই। সো পরবর্তীতে কি করে কবিরাজ বলে যে আমি ভাবতেও পারি নাই যে ইনার এরকম অবস্থা হবে, কারণ ইনার যে ভয়টা লাগছে এবং হার্টের প্রচন্ড পরিমাণে ক্ষতি করছে। এই ক্ষতিটা হয়তো ইয়াতে ধরা পড়ে নাই, বাট কিছু করার নাই, আল্লাহ হয়তো বাঁচাইতে পারতো কিন্তু বাঁচাতে পারলেন না। সো তখনই ওই রহিম চাচা ওখানে মারা যায়। পরবর্তীতে তিনাকে মাটি দেওয়া হয়, আর ওই খালে আর কেউ যায় নাই আজ পর্যন্ত। তখন থেকে আর কি ওই খালে আর কেউ মাছ ধরতে যায় না, যদিও যায় দিনের বেলা জেলেও 2-3 জন 4 জন 5 জন যায়, একাই আর কেউ যায়নি। সো এটাই ছিল ঘটনা। একজন মানুষকে কিরকম করে একটা পিশাচের হাত থেকে বেঁচে ফেরার বা মেরে ফেললো, এরকম একটা পরিস্থিতি খুবই খারাপ, আর যা বলারও বাইরে। সো এটাই ছিল ঘটনা। রাসেল ভাই যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না লিসেনাররা। সো আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ঘটনায়। আসসালামু আলাইকুম লিসেনার্স, সামির বলছিলাম। আজকের দিন এটা আমার দ্বিতীয় ঘটনা। তো প্রথম যে ঘটনাটা আজকে আমি শেয়ার করি সেটা বলেছিলাম যে ময়মনসিংহের কোনো এক মাদ্রাসার শিক্ষকের কাছ থেকে শোনা একটা ঘটনা, এবং সেই ঘটনা ছিল ওনার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। এবং এখন যে আমি ঘটনাটা বলবো সেটা হচ্ছে সেই শিক্ষকের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা, এবং এটা ঘটে বেশ কয়েক বছর আগে। তো সেই শিক্ষক ছিলেন ময়মনসিংহের তারাকান্দার কোনো এক মাদ্রাসার শিক্ষক, এবং তিনি সেখানে বেশ কয়েক বছর শিক্ষকতা করতেন। তো সেই শিক্ষক উনি এরকম শিক্ষকতার পাশাপাশি ঝাড়ফুঁক দিতেন, এবং যদি গ্রামে কারো আশেপাশে কারো বদ জিনের বা খারাপ কিছুর আসর পড়তো কারোর উপরে, ওইটা উনি ঝাড়াতে পারতেন। তো ওই সময় নাকি ওনার বেশ নাম ডাক ছিল। এখন হয়তো উনি এখানে নাই, যতটুকু আমি জানি। তো সেই শিক্ষক আমাকে যেটা বলে যে বেশ কয়েক বছর আগে ওনার সাথে এটা নিয়ে কথা হয়েছিল। ঘটনাটা সম্ভবত এটা 2012-13 সালের দিকের ঘটনা, আর আমি শুনেছিলাম এটা 2016 সালের দিকে। তো আমি কোন একটা কাছে তারাকান্দায় যাই, তখন উনি এক মাদ্রাসায় আমার যাওয়া লাগে, তো ওনার সাথে পরিচয় হয়, দেখুন এটা শেয়ার করছিল আমাকে। তো সেই শিক্ষক বলে যে কোনো একটা সকালে ওনার কাছে এক বয়স্ক লোক এসে খুব কান্নাকাটি শুরু করে, এবং সেই লোকটা এসে বলতেছে যে হুজুর, আমার ছেলেকে নিয়ে আমি খুব বিপদে আছি, আপনি কিন্তু আমাকে বাঁচান। তখন সেই হুজুর বলে যে কী হয়েছে আপনার ছেলের? তো বলতেছে যে আমার ছেলের তো মাসখানিক পর বিয়ে হবে, ওর জন্য পাত্রী ঠিক করছি, ওর বয়স 25-26 বছর, তো প্রায় 10-15 দিন হবে এরকম, প্রায় সময় একটু অসুস্থ থাকতেছে এবং একটু পাগলামি করতেছে ঘরের মধ্যে। তখন ওই হুজুর বলে যে আপনি বিস্তারিত বলেন, কি হয়েছে আগে শুনি। তো সে নাকি প্রচণ্ড কাঁদতেছিল ওই লোক। তো ওই লোকের নাম ছিল রতন মিয়া, আর ওনার ছেলের নাম ছিল হচ্ছে রনি। সে রতন মিয়া বলতেছে যে হুজুর দেখেন, আজকে থেকে ঠিক 10-15 দিন এরকম হবে হয়ে গেছে, আমার ছেলে হঠাৎ একদিন রাত্রেবেলা মাঝরাতে ঘুম থেকে উঠে ও খুব কান্নাকাটি করতেছে। তো ও আর ওর ভাই শুয়ে একসাথে, আমি আর ওর মাথার পাশার রুমে শুই। তো ও যখন রাতে এরকম ঘুম থেকে উঠে কান্নাকাটি করতেছে, তখন শীতকাল ছিল। বলতেছে যে প্রচন্ড শীতের মধ্যে ও হঠাৎ করে বলতেছে ওর ভাইকে ঘুম থেকে উঠে যে তাড়াতাড়ি ফ্যানটা চালা। ছোট ভাইকে বলতেছে, ছোট ভাই নাকি একটু রাগ করছে যে এত রাতে শীতের মধ্যে কি ফ্যান চালাবো। তখন সে নাকি বলতেছে তুই তাড়াতাড়ি লাইটটা জ্বালা, ফ্যানটা জ্বালা, আমার ভালো লাগতেছে না। তো ছোট ভাই নাকি হঠাৎ করে ঘুম থেকে উঠে লাইটটা জ্বালায় দেখতেছে ও ঠিক খাটের একটা কর্নারে পূজা হয়ে বসে আছে এবং কাঁপতেছিল। তো কাঁপতেছে, তখন ছোট ভাই বলতেছে তোর কি হয়েছে? তখন নাকি সে খুব চিৎকার দিয়ে বলতেছে তুই তাড়াতাড়ি ফ্যান চালা। এই বলতে ফ্যান চালাই দিছে, এবং ফ্যান চালানোর পর ছোট ভাই দেখতেছি ওর গা থেকে, বড় ভাই যে রনি, ওর গা থেকে প্রচন্ড ঘাম বের হচ্ছে এবং ঘামাচ্ছে ও। তো এটা দেখতে দেখতে যখন রনি নাকি হঠাৎ করে চিৎকার দিয়ে উঠছে যখন, তখন এই রতন মেয়ে এবং ওনার ওয়াইফ ওরা নাকি উঠে তাড়াতাড়ি রুমে গেছে। ওই ছেলের রুমে গিয়ে দেখতেছে ছেলে এরকম কোনায় খুব কাঁপতেছে এবং ঘামাইতেছে। তো বলতেছে যে ছেলেকে যে কী হয়েছে বাবা রনি, তোর কী হয়েছে?
তখন নাকি রনি বলতেছে যে মা আমার ভালো লাগতেছে না, আমার প্রচণ্ড ঘামাইতেছে, আমার খুব ভয় লাগতেছে, তোমরা রুমে থাকো। এরকম নাকি ও কিছুক্ষণ পরই কথাই বলতেছিল, ওর কথার মধ্যে আর অন্য কোনো কথা নেই, শুধু একটাই, আমার ভয় লাগতেছে, তোমরা রুমে থাকো। তো এখন ওর বাবা পরে রতন মেয়ে নাকি বলতেছিল মাকে, আচ্ছা ঠিক আছে, মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখছে, তুমি এক কাজ করো, একটু লেবুর শরবত নিয়ে আসো, আমি একটু দোয়া দূর করে ফু দিয়ে দিচ্ছি, ওনারে খাওয়াই দাও। তো তখন নাকি ছেলেকে এরকম লেবু শরবত আনাবো নাকি রতন মেয়া ওই সুরা ফাতেহা পড়ে এরকম ফটো দিয়ে ছেলেকে খাওয়ায় দেওয়ার পর ছেলেকে নাকি একটু ঘুমাইতে বলে। ফজর পর্যন্ত এরকম একই সমস্যা, গায়ে শীতের মধ্যেই বলতে শীতের মধ্যে ফ্যান বাড়ানো কিন্তু ঘামাচ্ছে এবং কাঁপুনি দিচ্ছে। তো এরকম নাকি সকালেও যখন সেম দেখতেছে তখন নাকি রতন মিয়া ওনাদের স্থানীয় যে ডাক্তার আছে ওর কাছে নিয়ে যায়। ডাক্তার বলতেছে যে দেখেন হয়তো কোনো বাজে স্বপ্ন বা কিছু দেখছে, ভয় টয় পাইতে পারে, ঠিক হয়ে যাবে, বাদ দেন এগুলা, এত টেনশনে কিছু নাই, ওকে একটু ঘুমের ওষুধ খাওয়াই দেন, ঠিক হয়ে যাবে। তো সেই দিন নাকি এরকম ওই ডাক্তার ঘুমের ওষুধ দিয়ে যাওয়ার পর যথারীতি দুপুরবেলা ঘুমের ওষুধ দেয়, কিন্তু ওর ঘুমের কোনো ঘুম টুম কিছুই নেই, ঠিক সেম ও খুব ভয় পাচ্ছিল এবং কাঁপুনি, আগের তো কাঁপুনি ছিল, এখন হালকা একটু কাঁপুনি, বাট ও শুধু মাকে বলতেছে যে মা আমি রাতে জানি কি স্বপ্ন দেখছি, আমার খুব ভয় লাগতেছে। তখন সেদিন মাগরিবের পর ওর মা ওকে মাথায় নারকেল দিয়ে নাকি তেল দিয়ে নাকি মাথা মালিশ করে দিয়েছিল আর বলতেছে বাবা তুমি কি দেখছো স্বপ্নে। তখন সেই রনি নাকি বলে যে আমি রাত্রেবেলা স্বপ্ন দেখছি যে একটা ওই ফ্যানের মধ্যে একটা মহিলা, শাড়ি পরা একটা মহিলা ফাঁস দিয়ে রাখছে, ফাঁস দিয়ে ঝুলতেছে এবং আমাকে ডাকতেছিল, কি জানি আমার কাছে চায়, আমি দিতে পারি নাই, এই জন্য স্বপ্ন যা দেখছি আমি উঠেও দেখলাম ফ্যানের মধ্যে এরকম ঝুলতেছে মহিলাটা। এই জন্য আমি ওই আমার ছোটো ভাইয়ের নাম ছিল রাসেল, কইতেছে আমি রাসেলকে বলছিলাম যে এই জন্য ফ্যানটা ছাড়ার জন্য। তো এখন পরে মা বলতেছে ঠিক আছে বাবা তুমি যা দেখছো দেখছো, ভুল দেখছো, সমস্যা নাই, আজকে থেকে রাতে আমি তোমার সাথে থাকবো, সমস্যা নাই, তোমার ভাইয়া তোমার ছোটো ভাই ওই তোমার আপনার সাথে থাকবে। ঠিক সেম এরকম টানা রাত্রেবেলা যখনই থাকতে যায়, ও রাত্রেবেলা ঘুম থেকে করে যায়, আমি চিৎকার দিয়ে উঠে এবং বলতেছে মা ওই দেখো মহিলা এখনো ঝুলতেছে, এই কথা বলতো। তো রতন মিয়া হুজুরকে বলে যে হুজুর দেখেন এটা হওয়ার পর আমি এবং ওর মা দুইজনই আমার ছেলের সাথে থাকি, রনির সাথে থাকা শুরু করি এবং আমরা দুজন থাকলেও ঠিক সেম সমস্যা, গত 1 সপ্তাহ ধরে এরকম, ও আরও বেশি ভয় পাইতেছে এবং ডাক্তারকে বলছি, ডাক্তার বলতেছে দেখেন হ্যাঁ ওরা তো তেমন কোনো সমস্যাই দেখি না, ডাক্তার আরও ঘুমের পাওয়ারফুল ওষুধ দিয়ে দিছে, কিন্তু আমার ছেলে এরকম ঘুমায় না, ঘুমের থেকে উঠেই যাইতেছে ও। আর ওর মধ্যে খাওয়ার মধ্যে বেশ পরিবর্তন, ও শুধু ভাত আর ডাল একটু খায়, অল্প অল্প ভাত খায়, এজন্য এর বাকি ও কিছুই খায় না, পানিও খেতে যায় না ঠিক মতো। আর ওর একটাই সমস্যা, ও শুধু নাকি ভয় পায় এবং ওকে নাকি কোন একটা মহিলা নাকি ডাকে এবং কি জানি ওর কাছে চায়, এটা নাকি রেগুলার বলতেছে ও। তো ওই লোকটা কিনতে রতন মিয়া কিনতে হুজুরে বলতেছে যে আমার ছেলের মাসখানিক পর বিয়ে, আমি এখন এই সমস্যা পড়ছি, হুজুর এখন কি করব। তো তখন হুজুর বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি দেখি কি করা যায়, আপনি আপনার ছেলের আপনার পুরা নাম আর ওর জন্ম তারিখটা দিয়ে যান, আর আপনি কালকে এসে দেখে কি করা যায় জানাবো। তো হুজুর সেদিন এটা উনি নাকি দেখে, দেখার পর জিন হোক বা যেটাই হোক উনি নাকি কি যেন একটা দেখে, আমাকে যদি ডিটেলস বলে নাই, দেখার পর উনি বলতেছে যে পরের দিন নাকি এরকম রতন মিয়া আসে, আসার পর হুজুর বলে যে দেখেন আমি একটা ছেলের নাম বলবো, এই ছেলেটার সাথে আপনার ছেলের রনির কি সম্পর্ক আগে জেনে নেবেন এবং ছেলেটা হচ্ছে হিন্দু, ওর কোনো হিন্দু বন্ধু আছে নাকি জেনে নেবেন। তো এই হুজুর বলে যে এরকম রাজীব সাহা নামে একটা ছেলে আছে, আপনি দেখেন যে এই ছেলেটাকে আপনি চিনেন নাকি, আপনার ছেলেকে রনিকে জিজ্ঞেস করেন। তো রতন মিয়া বলে দেখেন হুজুর আমি আমার ছেলেকে জিজ্ঞেস করবো ঠিক আছে, কিন্তু আমার ছেলে তো ঠিকভাবে কথাই বলে না, ও তো শুধু সারাদিনে একটাই কথা, ভয় লাগে, ভয় পাই, আর খাওয়ার সময় খিদে লাগলে বলে শুধু খাবে, এর বাইরে কিছু বলে না, আর এই আর কি। তো তখন হুজুর বলে যে আপনি যান চেষ্টা করে দেখেন যে পারেন নাকি এটা কিছু করতে। তো তারপর নাকি ওই রতন মিয়া যায়, ও আমার ছেলেকে জিজ্ঞেস করে তুই কি রাজীব শাহ নামে কারো চিনস? তখন রনি বলে যে না আমি এই নামে কারো চিনি না, আমাকে এই নাম নিয়ে কিছু বলবা না, আমার ভয় লাগে। তখন ওই রতন মিয়া ওর ছোট ছেলে কেউ জিজ্ঞেস করে, রাসেলের জিজ্ঞেস করে যে বলে দেখো তুই কি তোর বড় ভাইয়ের এরকম কোনো বন্ধুরে চিনস নাকি যার নাম রাজীব সাহা বা এরকম নামে কাউকে চিনস? দেখে যে না কোনো সমাধান নাই এবং আশেপাশের বন্ধুদের কাছ থেকে খবর নেয় যে রাজীব সাহা নামে কেউ কাউকে চিনে নাকি, কোনো বন্ধুই নামে নাই। এরকম নাকি 2 দিন খোঁজ নেওয়ার পর কোনো বন্ধুর নামই পায় না যে রাজীব সাহা এরকম। তো ওটা দেওয়ার পর হুজুরকে বলে এসে রতন মিয়া যে হুজুর আমি তো রাজীব সাহা নামে ওর কোনো বন্ধুর নাম পাই না। তো হুজুর বলে আচ্ছা ঠিক আছে আমি আপনার বাসায় যাব আগামী এরকম 3 দিন পরে, তো আপনি যে কাজটা করবেন আপনি আগামীকাল আজকে তো চলেই গেছে বলতেছে, আপনি আগামীকাল থেকে আগামী 3 দিন আপনি আপনার ছেলেকে নিম
গাছের পাতার এবং গরম পানির মধ্যে চুবায়, ওই গরম পানি আর মানে ঠান্ডা পানি একটু মিক্সড করে ওকে গোসল করাবেন 3 দিন, এবং এটা জোহরের আগে ওকে গোসল করায়, জোহরের নামাজগুলো পড়া মানে প্রতি ওয়াক্তে নামাজ পড়তে হলো, এবং জোহরের আগে ওর গোসলটা করাবেন সবসময়। এবং জোহরের যে নামাজটা পড়বেন ও পড়বে সেটা যাতে ও চেষ্টা করবেন, আপনারা যদি বাসায় 3 জনও থাকলাম 2 জন ছেলে, আপনার জামাতে নামাজটা পড়বেন 3 জন মিলে হলো, যদি মসজিদে যেতে না পারে। আর আমি যেদিন আসবো সেদিন হচ্ছে 3 দিন পরে, আমি এরকম মাগরিবের পরে আসবো, এবং যখন আসবো সেদিন আপনি সকালবেলা বাজারে গিয়ে আপনি দেখবেন সবচেয়ে বড় গরু যেটা, সেই গরুর দাঁতে মানে জবাই করার পর যে দাঁতের চোয়ালের যে হাড়ের অংশটা আছে, এটা আপনি শুধু আপনার বাসায়, আমি যেখানে থাকবো আপনার বাসায়, আপনার ছেলে যে খাট হোক বা যে রুম হোক, ওই রুমে আপনি কোথাও এটা পলিথিনে পেঁচে রাখবেন, আর কিছু করা লাগবে না, আপনি জানেন। তো সেই অনুযায়ী 3 দিন পার হয়। তো হুজুর নাকি সেরকম ওই সন্ধ্যার পরে ওই ইয়ার বাসায় যায়, রতনীদের বাসায় যায়, রতন মেয়ের বাসায় যায়। তো রনি এরকম খাটের মধ্যে বসা, তো হুজুর দেখেই বুঝে যে না, দেখলে নাকি বোঝা যাচ্ছিল যে ওকে কোনো একটা কিছু আসর করছে বা কিছু একটা খারাপ নজর ওর উপর পড়ছে। তো হুজুর এটা যখন ওই রতন মেয়েকে জিজ্ঞেস করে যে আপনি কি সবকিছু ঠিক মতো আছেন, রতন বলছে হ্যাঁ আমি আছি। তো হুজুর রনিকে জিজ্ঞেস করে যে বাবা তোমার কি সমস্যা হয়েছে, তুমি রাজীব শাহ নামে কাউকে এরকম চিনো? তো ওই রনি নাকি বলতেছে না আমি এরকম নামে কাউকে চিনি না। তো বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তুমি মানে একটু দূরে দূরে ছিল হুজুরের, তো বলছে তুমি কাছে আসো। কাছে আসার পর নাকি হুজুর ওকে ওই যে হ্যান্ডশেক যেরকম করে ওনাকে হাতটা ধরছে, ধরে বলতেছে যে আমার নাম এরকম, হুজুরের নাম বলে আমার এরকম, আমি এরকম হুজুরের ওইরকম মাদ্রাসার শিক্ষক, তোমার কোনো ভয় নাই, তোমার যে কোনো সমস্যা তুমি আমাকে বলতে পারো। তখন নাকি রনি হুজুরকে মানে কোলাকুলি করলে যেরকম জড়ায় ধরে, এরকম জড়ায় ধরে খুব কাঁদতেছে আর বলতেছে হুজুর আপনি আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে মাসুম আমার সর্বনাশ করছে, মাসুম সব জানে। তখন হুজুর বলতেছে ঠিক আছে তুমি বসো, আমি দেখতেছি মাসুমটাকে। তখন ওই রতন মিয়াকে বলে যে মাসুম নামে ওর কোনো বন্ধু বা কেউ আছে আপনার জানাশোনা? তখন রতন মিয়া বলে যে হ্যাঁ মাসুম তো আমাদের পাশের বাড়ি থাকে। তো বলতেছে যেমনি পারেন ওকে ডাকেন বাসায়। তো এখন সেই সময় নাকি মাগরিবের পরে ঠিক এশার ওয়াক্তের আগেই তখন ওই মাসুমের বাসায় মাসুমের খোঁজ নিয়ে মাসুমকে ডাকা হয়। তো হুজুর মাসুমকে বলতেছে যে মাসুম দেখো কিছু মনে করবো না, আমি এরকম মাদ্রাসার শিক্ষক, তুমি হয়তো আমাকে চিনতে পারো এরকম। তো যেটা কথা হয়েছে যে রনি তো বেশ কয়েকদিন ধরে অসুস্থ, হয়তো তুমি পাশের বাসায় থাকো, তুমি হয়তো জেনে থাকবা। তো রনিকে একটা তাবিজ করা হয়েছে, এবং আমি তো মানে জিন দিয়ে বা যেটাই হোক মন্ত্র পড়ে হোক বা জিন দিয়ে হোক যেভাবে হোক আমি বুঝতে পারছি যে তাবিজটা তোমার মাধ্যমে হয়েছে বা তুমি করছো। এখন তুমি সত্য কথা বলো তুমি এটা আসলে কি করছো, আর যদি সত্য কথা না বলো তাহলে তোমার বাবা মাকে জানাবো। তখন মাসুম তো স্বীকার করেই না, সে বলে যে না হুজুর এটা আমি করিই নাই, এখন তাবিজ মানে অনেক কোনোভাবেই স্বীকার করে না। তখন হুজুর বলে ঠিক আছে তুমি স্বীকার না করলে তো কিছু করার নাই, তাহলে আমি জিন এনে হাজির করি। মানে একটু ভয় দেখাচ্ছিল ওই মাসুম ছেলেটাকে। তো যখন এরকম ভয় দেখাচ্ছিল তখন মাসুম যখন স্বীকার করেই না, তখন হুজুর বলতেছে রতন মিয়াকে যে আপনি লাইটটা বন্ধ করেন, আমি এখন জিন আনতেছি। এবং যদি জিন আনি তখন মাসুমকে বলে ভয় দেখা বলে যদি জিন আনি তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে। তখন মাসুম স্বীকার করে যে না আমি বলতেছি কি হয়েছে। তখন ওই মাসুম বলে যে আসলে হয়েছে কি, রনির তো কয়েকদিন পর বিয়ে, তো ওর সাথে যে মেয়েটার বিয়ে হবে ওই মেয়েটার নাম তো সোমা। তো সোমাকে আমাদের এক বন্ধু আছে রাজীব সাহা নাম, সেই হিন্দু ছেলেটা ওই সোমা মেয়েটাকে পছন্দ করে। তো এখনও পছন্দ করতে ওই রাজীব সাহা সে চাচ্ছিল না যে রনির সাথে সে সোমার বিয়ে হোক, এর জন্য সে রনির নামে তাবিজ করছে। তো এখন বলতেছে যে তাবিজটা কীভাবে করছে আমাকে বলো। তো ওটা একটু ভয় লাগে আমার, আমি শেয়ার করতেছি আপনাদেরকে। সো সে মাসুম বলে যে এই তাবিজটা ময়মনসিংহের মর্গে মানে আমরা একটা লাশের থেকে একটা চুল কাটি, চুলের একটা অংশ নেই। তো ঘটনাটা একটু বলি জিনিসটা হয়েছে যে ওই রাজীব সাহা নাকি সে ময়মনসিংহের কোন এক কবিরাজের কাছে গেছিল যে রনির নামে তাবিজ করবে যাতে রনি ওই মেয়েটাকে বিয়ে করতে না পারে। তো তাবিজটা ওই কবিরাজ বলছিল ঠিক আছে তোমরা একটা হিন্দু মহিলা বা পুরুষ যেই হোক ওইটা লাশের এক আঙুল চুল নিয়ে আসবা, আমি তাবিজটা পেঁচাই দিলে ওই তাবিজটাকে কোনো একটা শ্মশান আছে, শ্মশানের মধ্যে গিয়ে এই তাবিজটা মাটি চাপা দিয়ে আসবা, শ্মশানের যে কোনো জায়গায় হোক ওইখানে মাটি চাপা দিয়ে আসবা, দিয়ে আসলে দেখবা এর অনেক এরকম ক্ষতি হইতে থাকবে, এবং ও একটা সময় অসুস্থ হয়ে গেলে পাগলের মতো হয়ে গেলে তখন দেখবা যে ওর আর বিয়ে শাদী কিছুই হবে না, সোমা হোক বা যেই হোক ওনার সাথে বিয়ে শাদী হবে না। তো তখন সেই মাসুম বলে যে দেখেন আমাদের এরকম দুসম্পর্কে একটা ফ্রেন্ড আছে, ওই ফ্রেন্ড এরকম মর্গের ডোমে কাজ করে, তো
আমরা ওকে বলে রাখছিলাম, প্রায় 1 মাস লাগছিল আমাদেরকে এই লাশ পাওয়ার জন্য। তো 1 মাসের মধ্যে এরকম একটা সুইসাইড কেসের একটা একটা লাশ আসছিল এরকম একটা মহিলার। তো ওই আমরা যেভাবেই হোক আমরা ওই মহিলার চুলের 1 আঙ্গুল পরিমাণ কেটে পরে ওই রাজীবের কাছে দিয়েছিলাম। রাজীব নিয়েছিল এটা। রাজীব মাসুম বলে যে আমি সবাই গেছিলাম, তো আমরা 3-4 জনকে ওইরকম যেভাবে হোক চুলটা নিয়েছি, নিয়ে পরে আমরা তাবিজ করে ওইরকম শ্মশানে, ময়মনসিংহের কোনো একটা শ্মশানে এটা আমরা পুঁতে আসছি। তো এখন তখন হুজুর বলে যে ঠিক আছে পুঁতে আসছে, এখন তুমি রাজীব শাহ যেখানে আছে ওখানে ওকে আমি ওই হুজুর বলে যে এখন তো এশার ওয়াক্ত হয়ে গেছে, আমি নামাজ পড়ে আসি, তুমি যেভাবেই হোক এশার পরে আমি রাজীব শাহকে দেখতে চাই এবং তুমি যেমনি পারো ওকে ম্যানেজ করে আনবা, এত কিছু আমি বুঝি না। তো মাসুম বলে আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করতেছি। তো ওই পরে বলে যে হুজুর আপনি আমার যাতে কোনো ক্ষতি না হয় দেখবেন। তো হুজুর একটু ভয় দেখা যায়, দেখো তুমি রাজীব শাহকে যেভাবে পারো ম্যানেজ করে আনবা, যদি তুমি আনতে না পারো তাহলে কিন্তু তোমারই ক্ষতি হবে। তো হুজুর এরকম নামাজের পর আসার পর ওই মাসুমকে ডাকে। মাসুম তো রাজীবকে আনতে পারেই না, দেখতেছে অনেক সময় লাগতেছে। পরে মানে এরকম রাজীব অনেক কষ্টে নাকি হুজুর পরে ডিটেলসটা আমাকে বলেন, বলে অনেক কষ্টে এরকম রাত 10টা 10:30টার দিকে পরে রাজীব সহ আর 2-1 সহ মাসুম সৌরা নাকি আসে, সেই রনিদের বাসায় আসে। তখন রাজীবকে পুরো ঘটনা বলে, রাজীবও সেম কথা স্বীকার করে এবং রাজীবকে ওই হুজুর বলে যে দেখো জন্ম মৃত্যু বিয়েগুলো তো আল্লাহর হাতে, এখন তুমি যে কাজটা করছো রনির নামে, তোমার যদি মেয়েটাকে ভালো লাগতো, মেয়ে যদি তোমাকে পছন্দ করে তাহলে তুমি সরাসরি বলতে পারতো, তোমাদের তাবিজ করার কোনো দরকার ছিল না। তো তখন সেই রাজীব সাহেব বলে যে না আসলে আমি তো হিন্দু, মেয়ে তো মুসলিম, আমি জানি সে কখনো বিয়ে করবে না, তো আমি এরকম রাগের বসে এরকম তাবিজটা করছিলাম, এটা আমার ভুল হয়ে গেছে, হুজুর আমার কোনো ক্ষতি করেন না, আমি যেমনি পারি কালকের মধ্যে তাবিজ আপনাকে বুঝাই দিব। হুজুর বলতেছে তুমি তাবিজ বুঝাই দিবা, ঠিক আছে, তুমি এরকম কালকে জোহরের পর আমার কাছে আসবা। আর রতন মিয়া মানে রনির বাবাকে বলে যে আপনার টেনশন করেন, আপনার ছেলে সুস্থ হয়ে যাবে, যেভাবে সুস্থ হয়ে যাবে। আর রনিকেও ওই হুজুর মাথার মধ্যে হাত বলে ঝাড়ফুঁক দিয়ে এসে পরে বলে তুমি বাবা সুস্থ হয়ে যাও, ভয় পাবা না। তো তারপর এরকম পরের দিন নাকি এরকম জোহরের পর এরকম তাবিজ নিয়ে আসে এবং হুজুর নাকি সেই তাবিজটা পাওয়ার পরে চুলগুলা মানে ওই যে মহিলার যে চুলটা ছিল চুলের প্যাঁচগুলা দিয়ে তাবিজটা গিট খুলে এবং চুলগুলা নাকি পোড়ায় ফেলে এবং রতন মিয়াকেও ডাকে এবং ওই রাজীব সাহা মাসুমা তো থাকেই। তারপর সেই রতন মিয়াকে হুজুর বলে যে আসলে যে মহিলার চুল ছিঁড়ছিল এটা, সেই মহিলাটাকেই হয়তো আপনার ছেলে এরকম স্বপ্ন দেখতো এবং মহিলাটা ওই যে হাত দিয়ে ইশারা করতে কিছু চাইতো বা এরকম বলতো না, এটা হয়তো মহিলার চুল যে কাটছিল এটা চাইতো, অসুবিধা নেই, কোনো সমস্যা নাই, আমি চুলটা এরকম পোড়াই দিছি, এটা আর কোনো সমস্যা আপনার ছেলের হবে না, হয়তো সে কয়েকদিন অসুস্থ থাকতে পারে, তো আপনি আপনার ছেলেকে প্রতি ওয়াক্তে মানে নামাজ পড়ে ওকেও নামাজ পড়াবেন এবং যেভাবে হোক নামাজ পড়াবেন এবং ওকে একটু ঝাড়ফুঁক দিবেন এবং সূরা ফাতিহা 3 বার সূরা ইখলাস এরকম করে ওকে ঝাড়ফুঁক দিবেন। আর যত ভালো মানে খাবার আছে একটু ভালো খাবার দিবেন, কারণ ও অনেকদিন ক্ষুধার্ত তো একটু খাইতে চাইবে। আর এমন ভয় পাবেন না যে খিদা লাগ মানে ও বেশি খাইছে থেকে এটা মনে করবেন না যেটা জিন খাচ্ছে, তো এরকম নাকি অনেক বুঝার হতো আগে। তো না তারপর নাকি এরকম প্রায় 1 থেকে 1.5 মাস সময় লেগে যায়, তারপর আস্তে আস্তে নাকি সেটা অনেক সুস্থ হয়। তো এটাই আমাকে হুজুর বলে যেরকম একটা কেস উনি হ্যান্ডেল করেছিল, এটা ওনার বেশ ভয় লেগেছিল। হুজুর আমাকে বলে যে বেশ ভয় লাগছিল যে ছেলেটা যেরকম আচরণ করতেছিল, এরকম যে মানে লাশের থেকে চুল কেটে এরকম কেউ তাবিজ করতে পারে, এটা নাকি হুজুর কল্পনা করে না, এটা উনি আমাকে শেয়ার করে। তো এই ঘটনাটা এটাই আপনাদের কাছে শেয়ার করে, আশা করি আপনাদের ভালো লাগছে লেগেছে। রাত হয়ে গেলে বড় ঝোপালো গাছের নিচ দিয়ে যেতে মানা করেন বড়রা, কিন্তু কেন? রাতের বেলা ঝোপালো আর প্রাচীন ওই গাছগুলোতে কি থাকে? বিজ্ঞানমনস্ক অনেকে হয়তো এই নিষেধাজ্ঞাগুলোকে হেসে উড়িয়ে দিবেন, তবে বিজ্ঞানের ছাত্র চাঁদপুরের একলাসপুর গ্রামের একজন লিসেনার যে ঘটনাটি পাঠিয়েছেন সেটা তার বাড়ির দক্ষিণ পাশের বিশাল কড়ই গাছ আর তার পাশের কবরস্থানকে নিয়ে। চলুন ঘটনায় যাই। কবরস্থান থেকে 7-8 মিটার এগুলেই আমার রুম। সেদিন বিকেলে অনেকক্ষণ টানা পড়াশোনা করার পর ক্লাসমেটদের সাথে মাঠে আড্ডা দিতে গিয়েছিলাম। আমার পরীক্ষা চলছিল, সেগুলো নিয়েই কথাবার্তা বলছিলাম আমরা। মাঠে যাওয়ার রাস্তাটা এরকম যে প্রথমে বাড়ির কাছের সেই কবরস্থান, একটু পরে মসজিদ, আর মসজিদের পাশেই একটা 2 তলা ভবন বিশিষ্ট প্রাইমারি স্কুল। আসরের আজানের পর নামাজ শেষে মসজিদে খানিকক্ষণ সময় মোনাজাত করে বের হলাম মাঠের দিকে। মসজিদের গেট পেরিয়ে ঠিক যখন প্রাইমারি স্কুলের সামনে আমরা হাঁটছি, তখনই হঠাৎ চোখ পড়ল স্কুলের দোতলা ছাদের জানলার দিকে। কুচকুচে কালো রঙের একটা ছায়া
দুটো কবুতরের বাচ্চা নিয়ে জানলার মধ্য দিয়ে স্কুলের ভেতরে ঢোকার চেষ্টা করছে। মাথা থেকে কোমর পর্যন্ত ঢুকে গেলে আমি দেখতে পাই ওই ছায়াটার পাগুলো দেখতে খুবই চিকন। দেখে মনে হচ্ছিল অত্যন্ত লম্বা বৃদ্ধ কোনো লোকের পা। এটা দেখার পর সাথে সাথে আমি ভয় পেয়ে যাই এবং দৌড়ে মাঠে চলে যাই। সন্ধ্যায় বাড়ি ফিরে এসে আব্বুর কাছে জানতে পারলাম আমাদের নিজেদের একজোড়া কবুতরের বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না। ভয়টা আরো বেড়ে গেল। তবু বিকেলের ঘটনা সম্পর্কে কাউকে কিচ্ছু বললাম না। এশার আজানের পর মসজিদে গেলাম আবার। মসজিদে মিলাদের রসগোল্লা দিয়েছিল। রসগোল্লা নিয়ে বাড়ির দিকে আসছিলাম। গেট পেরিয়ে কিছু দূর এগোতেই একটা চালতা গাছের নিচে ধূপ করে একটা মিষ্টি আমার হাত থেকে পড়ে গেল। বলে রাখা ভালো, মসজিদ থেকে আমার বাড়ি পর্যন্ত রাতের বেলা কোনো প্রকার লাইটের ব্যবস্থা নেই। রাস্তাটির দুধারে শুধু দুটো ছোট পুকুর আর একটা তাল গাছ। আমার মিষ্টি অনেক পছন্দ, তাই মিষ্টি পড়ে গেলেও তাড়াতাড়ি তুলে নিলাম। ভেবেছিলাম আগে গিয়ে ধুয়ে খাবো। মিষ্টি তুলতে গিয়ে দেখি ঠিক 3-4 হাত দূরে একটা মাঝারি সাইজের সাপ মিষ্টিটিকে লক্ষ্য করে এগিয়ে আসছে। আমার সাথে থাকা এক ছোট ভাইকে নিয়ে কোনো মতে মিষ্টিটি হাতে নিয়েই এক দৌড়ে চলে গেলাম মসজিদের ঘাটে। সেখান থেকে মিষ্টিটি ধুয়ে অন্য আরেকটা রাস্তা দিয়ে যেই না দুজনে বাড়িতে ফিরব, তখনই দেখতে পেলাম আমাদের দুজনের সামনে দিয়ে খুব দ্রুত গতিতে অনেক কালো কি যেন একটা ক্রস করলো। ভয় পেয়ে দৌড় দিয়ে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে ঘটনাটা মাকে খুলে বললে মা আমাকে মিষ্টিটা খেতে মানা করলেন, বাইরে ফেলে দিতে বললেন। আমি অবশ্য মিষ্টিটা ফেললাম না, খেয়ে ফেললাম। ভাবলাম কি আর হবে। আগেই বলেছিলাম আমার পরীক্ষা চলছিল, সেজন্য রাত জেগে পড়ছিলাম। রাত প্রায় 11টা বা তারও বেশি। ততক্ষণে বাড়ির সকলেই ঘুমিয়ে পড়েছে। পড়ার মাঝখানে হঠাৎ আমার রুমের পাশের কবরস্থানের দেয়াল থেকে ধূপ করে কি যেন একটা পড়ার শব্দ পেলাম। চারিদিকে অন্ধকার ছিল, তাই কিছুই দেখতে পাচ্ছিলাম না। জিনিসটাকে স্বাভাবিকভাবে নিয়ে আবার পড়ায় মনোযোগ দিলাম। কিছুক্ষণ পর আবার সেই মাটিতে পড়ার শব্দ। একটু ভয় লাগলো। মিষ্টি খেয়ে ফেলেছি বলে ভয় আরো বেশি লাগলো। তাও আরেকটু পড়া বাকি ছিল বলে পড়তে লাগলাম। তখন রাত প্রায় 12টার কাছাকাছি। আমি শুনতে পাচ্ছি যে টেবিলের ডান দিকে আমার রুমের জানলা থেকে কে যেন আমাকে নাম ধরে ডাকছে। আমি বাড়ির পাশে আমার এক বন্ধুর বাড়ি থাকা, আমি ভেবেছিলাম আমার বন্ধু হয়তো আমাকে ভয় দেখানোর জন্য এরকমটা করছে। আমি ভয় পেলাম না। কিছুক্ষণ পর আবারও সেই একই আওয়াজের ডাক। আমি এবার বলে উঠলাম, শালা কালকে পরীক্ষা পড়তে বস, আমাকে ভয় দেখিয়ে লাভ নেই, আমি ভয় পাচ্ছি না। এরপর আর কোনো আওয়াজ পেলাম না। কিছুক্ষণ পর প্রায় 12:30টার কাছাকাছি, চোখে তখন অনেক ঘুম, ভাবছি উঠে পড়ব। এমন সময় আমাকে আবার নাম ধরে ডাকলো। গলাটা আমার খুব পরিচিত মনে হলো। আমি খানিকক্ষণের মধ্যে বুঝে গেলাম যে এটা আমার দাদির গলা। যিনি কিনা 6 বছর আগে মারা গিয়েছেন। ভাবলাম অশরীরই কিছু নাকি। টেবিল থেকে এক লাফে উঠে গিয়ে সরাসরি খাটে গিয়ে শুয়ে পড়লাম। দোয়া কালাম পড়তে লাগলাম। অন্য রুম থেকে ফ্রিজের স্ট্যাবিলাইজারের খানিকটা বেগুনি আলো আসছিল আমার রুমে। হঠাৎ চোখ পড়ল আমার রুমের এক কোণে থাকা আলমারির উপর। আমি যা দেখতে পেলাম তা আমার কাছে তখন রীতিমতো অসম্ভব কাল্পনিক মনে হচ্ছিল। আমি দেখতে পেলাম ওই যে বিকেলে দেখা কালো পা, রাতে দেখা কালো ছায়া, তারা দুজনই আমার দিকে সবুজ ঝলঝলে চোখে তাকিয়ে। আমি আরো জোরে জোরে দোয়া পড়তে লাগলাম। লাভ হলো না। ধুম করে কালো ছায়াটা আমার পেটের উপর এসে বসলো। সে বলতে লাগলো, কোনো কাজ হবে না আজ তোর দোয়া কালামে। সাথে সাথে ছায়াটি আমার পেটে চাপ দিল।
হাত দিয়ে আমার মাথা চেপে ধরল। আমি চিৎকার করতে পারছিলাম না, মনে হচ্ছিল হিমালয় থেকে একখণ্ড বরফ আমার উপরে রাখা। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল মাথার মগজ ছিটকে বের হয়ে আসবে। অনেক কষ্টে চিৎকার করলাম। আমার চিৎকার শুনে আমার মা বাবা দুজনে আমার রুমে ছুটে এলো। মা রুমের বাতিতে জ্বালিয়ে আমার অবস্থা দেখে কান্না শুরু করলো। পরে আমি বিকেলের ঘটনা থেকে শুরু করে সব ঘটনা আমার মায়ের সাথে শেয়ার করি। মা শুনে বলতে লাগলেন, মানা করেছিলাম তোকে মিষ্টিটা খেতে, তাই তো এই অবস্থা। সকালে মা আমাকে আমার নানার কাছে একজন হুজুরের কাছে পাঠায়। ওই দিন হুজুর মসজিদে ছিলেন না, তিনি নাকি ছুটিতে গিয়েছিলেন, তাই মা আমাকে একদিনের জন্য নানার বাড়ি পাঠিয়ে দেন। পরদিন যথারীতি আমরা হুজুরের কাছে উপস্থিত হই। হুজুর আমাকে একটা তাবিজ দিলেন এবং বললেন আমি যেন এটা না হারাই, সবসময় এটা সাথে রাখি। বেশ কিছুদিন ঠিকঠাকই ছিলাম। হঠাৎ একদিন পুকুরে গোসল করতে গিয়ে আমি তাবিজটি হারিয়ে ফেলি। মা জানার সাথে সাথে নানাকে ফোন করেন। নানা কিছুক্ষণের মধ্যে চলে আসেন। দুপুরের খাবার শেষ করার সাথে সাথেই নানা আমাকে ওই হুজুরের কাছে নিয়ে যাওয়ার জন্য রওনা হন। বলে রাখি, হুজুরের কাছে যাওয়ার বেলায় মাঝখানের রাস্তাটি এরকম যে দুধারে কেবল কৃষ্ণচূড়া গাছ, বেশ কিছু তাল গাছও আছে সাথে। চারিদিকে যত দূর চোখ যায় কেবল সোনালি ধান ক্ষেত। ওই দিন দুপুরবেলা হালকা বাতাসও ছিল। আশেপাশের সবাই তখন বিশ্রাম নিতে ব্যস্ত। কিছু দূর এগোনোর পর হঠাৎ আমার মনে হলো আমার বাম পা খুব শীতল এবং শক্ত কিছুর সাথে ধাক্কা খেল। আমি নিচের দিকে তাকিয়ে দেখতে পেলাম সেখানে কিছুই নেই। মনে মনে ভয় পেতে লাগলাম। নানা আমার চেয়ে 2-3 হাত সামনে ছিল। আমি নানাকে ডেকে দাঁড়াতে বললাম। নানা যখনই আমার দিকে মুখ ফেরালেন তখন আমি দেখতে পেলাম নানার ঠিক পেছন দিকটাতে ওই কুচকুচে কালো ছায়া দাঁড়িয়ে আছে। আমার মুখে আতঙ্কের ছায়া নেমে এলো। নানা আমার হাত শক্ত করে ধরে দ্রুত গতিতে চলতে লাগলেন হুজুরের কাছে। হুজুরের কাছে পৌঁছে সব ঘটনা বলার পর তিনি আমাকে আবারও 2টি তাবিজ দেন এবং এই ব্যাপারে খুব সাবধান হতে বললেন তাবিজগুলো যেন আমি 40 দিন আমার সাথে সাথে রাখি। নানা হুজুরের কাছে এরকম ঘটনার কারণ জানতে চাইলে তিনি বললেন, আপনাদের বাড়িতে একটা জিন বাসা বেঁধেছে এবং জিনটা খুবই মিষ্টি পছন্দ করে। আপনার নাতি ওই দিন মিষ্টি পড়ে যাওয়া সত্ত্বেও তা তুলে নেয় এবং খেয়ে ফেলে। কিন্তু ওই জিনটা ওই দিন পড়ে যাওয়া মিষ্টিটা খেতে চাইছিল, তাই সে সাপের আকৃতি ধারণ করে আপনার নাতির কাছে এসেছিল। আপনার নাতিকে রাতে ডেকে ডেকে বিরক্ত করাও ওরই কাজ ছিল। এরপর আমরা বাড়ি চলে আসলাম। হুজুরের কথা মতো 40 দিন তাবিজটা নিজের কাছে সাবধানতার সাথে রাখলাম। এরপর আমার আর কোনো সমস্যা হয়নি। জিনের মিষ্টির প্রতি টান আমাদের কারোই অজানা নয়। পুরনো ঢাকার মিষ্টির দোকানে জিনের আনাগোনা দেখা যায় প্রায়ই। সম্প্রতি এই নিয়ে একটা শর্ট ফিল্মও বেশ জনপ্রিয় হয়েছে। আপনার কি মনে হয়, জিনের সাথে মিষ্টি খাওয়ার এই যে একটা যোগাযোগ, সেটা আসলে কতটুকু সত্যি? হ্যালো লিসেনার, আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাগুলো ছিল সবগুলোই কিন্তু বাছাইকৃত ঘটনা। সব বাছাইকৃত ঘটনাই আপনাদের জন্য নিয়ে এসে থাকি আমরা। সো আমি আশা করি আপনাদের কার ঘটনাটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আজকে যে ঘটনাগুলো ছিল সবগুলোই বাছাইকৃত ঘটনা। আপনাদের জন্যই আমি কিন্তু প্রতিনিয়ত এরকম বাছাইকৃত ঘটনা আপনাদের জন্য নিয়ে এসে থাকি। সো আজকে যার ঘটনাটি ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কার ঘটনা শুনতে চান, কতটা আগ্রহী, অবশ্যই সেটাও জানাতে ভুলবেন না। তাতে আমাদের ভালো হবে যে আপনাদেরকে আমরা তার ঘটনাগুলো শোনাতে পারবো। সো আমরা আশা করব আপনারা অবশ্যই শোনানোর জন্য এবং শুনতে চান যার ঘটনা, অবশ্যই তার নামটা কমেন্ট বক্সে বলে যাবেন। আর আমরা চেষ্টা করব তার ঘটনাগুলো আপনাদেরকে শোনাই দিতে। সো এর পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ঘটনা পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না। আর এরকম সুন্দর সুন্দর ঘটনা পেতে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম সুন্দর সুন্দর ঘটনা কিন্তু প্রতিদিন রাত 10টার সময় আমাদের এই চ্যানেলে পাবলিশ করে থাকা হয়। সো আজকের মতো এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো ঘটনায়।